ওয়েবে চলে আসার পর প্রথমেই যেটা করবেন, আচ্ছা এখানে আমাদের বাংলা ইংলিশ দুটো অপশনই আছে, এবং এই বাংলা ইংলিশ শুধু আপনার শুধু ভিজুয়ালি না, আপনি রিপোর্ট টিপোর্ট সবকিছুই এখানে বাংলা পাবেন। তো আমি এখানে বাংলা করে নেই। প্রথমে যখন লগ ইন হচ্ছে, লগ ইনের প্রথমেই আমরা কিন্তু ঢুকে গেছি ড্যাশবোর্ডে। হ্যাঁ, ড্যাশবোর্ডের পার্টটা অনেকেই মানে এক্সিস্টিং ভার্সনে আমাদের কাছে চেয়েছিল, অনেকেরই একটা রিকোয়ারমেন্ট ছিল, যেটা আমরা ওখানে আপনাদেরকে বলেছিলাম, কমিটমেন্ট করেছিলাম যে আমরা নতুন ভার্সনে এটা অনেক মানে ভালোভাবে দিব, যেটা আমরা চেষ্টা করেছি এখানে দেওয়ার। তো ড্যাশবোর্ডের প্রথম অপশন হচ্ছে তথ্য বিশ্লেষণ, যেখানে আপনার প্রোগ্রামে, যেমন আমি আগাদিয়া প্রতিষ্ঠানে যে ঢুকেছি, এখানে তথ্য বিশ্লেষণের মধ্যে গত 6 মাসের ওনাদের যে ট্রানজেকশনের একটা প্যাটার্ন, কি কি প্যাটার্ন, একটা হচ্ছে সদস্য ভর্তি, তারপরে হচ্ছে ঋণ বিতরণের পরিমাণ, ঋণ স্থিতি, ঋণের বকেয়া স্থিতি, সঞ্চয় স্থিতি, এগুলো কিন্তু গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে সেগুলোর আর কি ধরনের লেনদেন হয়েছে বা ট্রেন্ডটা কি ছিল। যেমন এই সবুজ রঙের যেটা দেখছি, এই সবুজটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সবুজটা হচ্ছে আসলে ঋণ বিতরণের পরিমাণ, যেটা মার্চ মাসে দেখেন এটা কিন্তু হাই ছিল, অর্থাৎ মার্চ মাসে কিন্তু ওনার বিতরণটা বেশি হয়েছে। আবার নিচে আছে হচ্ছে সঞ্চয় স্থিতি, এটা একটা গ্রাফ আছে। তো এখানে আসলে গ্রাফিক্যাল জাস্ট প্রেজেন্টেশন, যেটা আপনারা দেখতে পারবেন প্রোগ্রামের ডিটেলস এসে দেখতে পারবেন যে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা। এখানে একটু সময় নেবে যেহেতু ওনাদের দুইটা শাখা। আচ্ছা দেখেন প্রথমে কি কি আছে, শাখা হচ্ছে ওনাদের দুইটা, কর্মী 9 জন, সমিতি হচ্ছে টোটাল 9টা, দুটা শাখা মিলে। সদস্য সংখ্যা হচ্ছে 458, 298টা ঋণী সদস্য। সঞ্চয় স্থিতি, ঋণ স্থিতি, চলতি বকেয়া, মেয়াদ উত্তীর্ণ বকেয়া, মোট বকেয়া, চলতি মাসের ওটিআর পার, তারপরে হচ্ছে আপনার এআইএস এর যে ইনফরমেশন যেটা থাকে, যে প্রারম্ভিক নগদ, মানে এটা কিন্তু আপনার ওপেনিং ক্যাশ। তারপরে আপনার ব্যাংকে যদি কোনো ব্যালেন্স থাকে, সারপ্লাস বা ডেফিসিট বা প্রফিট বা লস কত থাকলো, আপনার টোটাল অ্যাসেট কত, দায় ও তহবিল কত, আয় কত, ব্যয় কত। এটা কিন্তু এই যে তারিখটা দিয়ে যে ওপেন হয়েছে, এটা কিন্তু আমি হেড অফিসে লগ ইন করেছি, হেড অফিসে 23 এপ্রিল ডেট আছে, বুধবার দিন আছে, এই তারিখ পর্যন্ত স্ট্যাটাসটা এখানে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা। এরপরে আছে হচ্ছে আজকের লেনদেন। আপনার এই যে আগাদিয়ার যে দুইটা ব্রাঞ্চ, যখন যখন এই ব্রাঞ্চে যা যা ট্রানজেকশন হবে ওই অপারেশন ডেটে, সবগুলোর লেনদেন কিন্তু এখানে চলে আসবে। আমরা যাই এন্ট্রি দিব ওই দিনের সব কিন্তু এখানে চলে আসবে। কি কি আসবে, আজকের দিনের ভর্তি কত, বাতিল সদস্য কত, বিতরণ কত হয়েছে, আজকের দিনে দেখেন মোট আদায়যোগ্য এখানে কিন্তু দেখিয়েছে, তারপরে আদায় হলো কত, নতুন বকেয়া কত, সমাপনী বকেয়া কত। আমি হয়তো একটু দ্রুত যাচ্ছি কারণ আমাদের এজেন্ডার মধ্যে আরো অনেক বিষয় আছে। আমরা একটা সেশন লাস্টে রাখবো যেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে। হ্যাঁ, তো এরপরে আছে পূর্ণ পরিশোধ, রিবেট, সঞ্চয় আদায়, সঞ্চয় উত্তোলন, অর্থাৎ আজকের দিনের ব্রাঞ্চে যা যা লেনদেন হবে আপনার মেম্বার ওয়াইজ এবং হচ্ছে অ্যাকাউন্ট সবকিছু সামারিটা এখানে দেখতে পারবেন। এরপরে দেখেন এখানে অ্যাডিশনাল আরেকটা অপশন আছে যেটা নতুন অ্যাড করা হয়েছে, দক্ষতা ভিত্তিক র্যাঙ্কিং। এটা হচ্ছে মাঠ কর্মী। ধরেন শাখা এখানে আছে আগাদিয়ার দুইটা, আগাদিয়া এবং ভাই ভাই এন্টারপ্রাইজ। এখন আগাদিয়ার যিনি অ্যাডমিন আছেন বা চেয়ারম্যান আছেন বা যিনি আছেন, উনি চিন্তা করলেন আমার এই দুই শাখার মধ্যে আমি দেখতে চাই সর্বোচ্চ বিতরণ কোন ফিল্ড অফিসার করেছে আজকের দিন পর্যন্ত, চলতি মাসের আজকের দিন পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে সর্বোচ্চ বিতরণ আমি ক্লিক করলাম, তাহলে যে মাঠ কর্মী সর্বোচ্চ বিতরণ করে থাকবেন উনি কিন্তু লিস্টের প্রথমে চলে আসতেছে। এই যে এখানে ক্রমিক দেখাইছে, নাম্বার 1 শাখা আগাদিয়া, মাঠ কর্মীর নাম, ক্রাইটেরিয়া এবং টাকার পরিমাণ, কত টাকা বিতরণ হয়েছে, বিতরণ হয়েছে যে 65,000। আবার যদি আমি দেখি সর্বোচ্চ বকেয়া কার আছে, এটাও উজ্জ্বল ভাইয়ের নামে দেখাচ্ছে। আচ্ছা সর্বনিম্ন দিয়ে দেখতে পারি। আচ্ছা সর্বনিম্ন বকেয়া দেখলাম বেনজির মোল্লা, ওনার নামটা চলে এসেছে। হ্যাঁ, ওনার নামে কোনো বকেয়া টকে কিছু দেখতে পাচ্ছি না। তো এরকম ভাবে আপনারা যারা অ্যাডমিন লেভেলে আছেন তারা কিন্তু জানতে পারবেন যে আপনার ফিল্ড অফিসার এই সেম জিনিসটা কিন্তু দেখেন দুইটা পার্ট। হ্যাঁ, প্রথমটা হচ্ছে দক্ষতা ভিত্তিক র্যাঙ্কিং মাঠ কর্মী, আরেকটা হচ্ছে দক্ষতা ভিত্তিক র্যাঙ্কিং শাখা। অর্থাৎ আপনার শাখা ভিত্তিকও আপনি র্যাঙ্কিং দেখতে পারবেন যে কোন ব্রাঞ্চের আপনার পারফরমেন্স কিরকম, আর এটা হচ্ছে কোন মাঠ কর্মীর পারফরমেন্স কিরকম, সেই প্যারামিটার গুলো সেট করে কিন্তু আপনারা এটা জানতে পারবেন। এরপরে আছেন দেখেন এই ড্যাশবোর্ডে আপনারা পাচ্ছেন বকেয়া সদস্যের তালিকা। এই প্রতিষ্ঠানে যতগুলো, এই দুটো শাখা মিলে যতগুলো বকেয়া সদস্য আছে
সকল বকেয়া সদস্য লিস্ট এখানেই দেখেছে, বকেয়া রিপোর্ট কিন্তু আলাদা আছে, তারপরেও আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন যে আপনার বকেয়া সদস্য কারা কারা, তাদের মোট বকেয়া টাকা কত, এবং তাদের যদি কোনো সঞ্চয় ব্যালেন্স থেকে থাকে সেই ব্যালেন্সটা, এবং যাদের যাদের মোবাইল নাম্বার আছে তাদের কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। এবং আরেকটা সুবিধা, আপনারা কিন্তু এখান থেকেই এই ভিউ আইকনে ক্লিক করলে ওই সদস্যের টোটাল ইনফরমেশনটা দেখতে পারবেন। প্রথমে আছে তার প্রাথমিক তথ্য, অর্থাৎ উনি কোন সমিতিতে আছেন, তার ফিল্ড অফিসার কে, তার শাখা ব্যবস্থাপক কে, যে সমিতিতে আছেন সে সমিতির বার্তার কি, সবকিছু কিন্তু এখানে আছে। এরপরে হচ্ছে তার অন্যান্য তথ্য, যেমন তার যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণের তথ্যগুলো এখানে আছে, যে তার ঋণ স্থিতি কত আছে, বকেয়া কত আছে। আর তার সঞ্চয় তথ্যাবলী দেখতে সঞ্চয় তথ্যাবলীতে ক্লিক করলে তার সঞ্চয় কি কি আছে সেটাও আপনারা কিন্তু এখান থেকে ড্যাশবোর্ড থেকেই দেখে নিতে পারবেন, আপনার স্টেটমেন্টে যেতে হবে না। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এক্ষেত্রে আমি বলে রাখি, এই যে আমি ওয়েব ভার্সন যা যা দেখাচ্ছি, আপনারা অনেকেই জানেন যে বর্তমানে যে অ্যাপসটা ব্যবহৃত হচ্ছে, আপনারা মোবাইলে অ্যাপস যারা যারা ব্যবহার করছেন সেখানে কিন্তু সকলেই লগ ইন করতে পারেন না, যারা যারা ম্যানেজার এবং ফিল্ড অফিসার শুধুমাত্র তারাই লগ ইন করতে পারেন। নতুন ভার্সনে কিন্তু এরকম নাই, নতুন ভার্সনে অ্যাডমিন লেভেল হোক, এরিয়া ম্যানেজার হোক, যে কেউ কিন্তু তাদের ইউজার আইডি ব্যবহার করে ওয়েব এবং অ্যাপস দুটাতেই লগ ইন করতে পারবেন এবং কাজ করতে পারবেন। এবং এর ড্যাশবোর্ড সেম ড্যাশবোর্ড কিন্তু আমাদের মোবাইলেও আছে, আমি যখন মোবাইল অ্যাপসটা দেখাবো তখন আপনারা দেখবেন। তো আমি এরপরে ড্যাশবোর্ডের পরবর্তী পার্টে চলে যাচ্ছি, এটা হচ্ছে অ্যাকাউন্টস এর এখানেও হচ্ছে প্রথমে আছে আজকের দিনের ওপেনিং নগদ, তারপরে হচ্ছে আপনার নগদ আদায় কত টাকা হয়েছে, নগদ খরচ কত, আর সমাপনী নগদ কত থাকলো। এরপরে হচ্ছে ব্যাংকের পার্ট, ওপেনিং ব্যাংক বা প্রারম্ভিক ব্যাংক কত, ব্যাংক জমা কত, ব্যাংক উত্তোলন কত, এবং সমাপনী ব্যাংক ব্যালেন্স কত টাকা থাকলো। তারপরে হচ্ছে আপনার সেম ভাবে চলতি মাসের, এরপরে হচ্ছে চলতি অর্থ বছরের আইটেম গুলো হচ্ছে সম্পদ, দায় ও তহবিল, আয়, ব্যয়। এরপর হচ্ছে উদ্ধৃত ঘাটতি বা আপনার প্রফিট বা লস। এই প্রফিট বা লস হচ্ছে আবার দেখেন গত অর্থ বছরে আপনার প্রফিট কত ছিল বা লস কত ছিল, চলতি অর্থ বছরে আজকের দিন পর্যন্ত কত, এরপর হচ্ছে গত মাসের কত ছিল, এবং চলতি মাসের আপনার প্রফিট বা লস কত। আর নিচে হচ্ছে আপনার নগদ ও ব্যাংক স্থিতি, অর্থাৎ যেমন আগাদিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে হেড অফিস আছে এবং 2টা ব্রাঞ্চ আছে, তাহলে প্রত্যেকটা ইউনিটে কত টাকা ওপেনিং ব্যাংক ব্যালেন্স আছে, এবং দুটো মিলে টোটাল প্রতিষ্ঠানের টোটাল নগদ বা ব্যাংক স্থিতি কত সেটা আমরা দেখতে পাচ্ছি। আর পাশে হচ্ছে কিন্তু শাখা ব্যবস্থাপকের নাম আছে এবং মোবাইল নাম্বার আছে। এটার মোবাইল নাম্বারটা হয়তো ভুল আছে, এজন্য এখানে এরকম দেখাচ্ছে, বাট সঠিক মোবাইল নাম্বারটা থাকলে সঠিক মোবাইল নাম্বার এখানে দেখা যাবে। অ্যাডমিনের কাজগুলো এখানে ক্লিক করলে যে বাম পাশে কিন্তু মেনুগুলোর নাম আছে, হ্যাঁ। তারপরে ধরেন যে শাখা ব্যবস্থাপনা, একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে ছোট্ট করে, বুঝতে পারছেন? এটাতে যদি আমরা ক্লিক করি এর ভিতরে কিন্তু আরো কিছু এন্ট্রি ফর্ম আছে বা মেনু আছে যেটাই আমরা বলি। তো এই মেনুগুলো কিন্তু এখানে বাম পাশে। তারপরে ধরেন হচ্ছে লেনদেনের মধ্যে, আচ্ছা আমি একটু পরিচিতিটা দিয়ে নেই যেহেতু মেনুগুলো এখানে একটু নতুন ভাবে আছে। অ্যাডমিনের ভিতরে আপনি বুঝতে পারছেন অ্যাডমিন রিলেটেড কাজগুলো আছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট সেটআপ, আমি যেহেতু অ্যাডমিন দিয়ে লগ ইন করে এখন আপনাদের দেখাচ্ছি, এই অপশনগুলো আসতেছে। সো প্রোডাক্ট সেটআপের মধ্যে বেশ কিছু জিনিস, এই যে লোনগুলো সেটআপ করা হয় বা সঞ্চয়গুলো সেটআপ করা হয়, এগুলো কিন্তু এই প্রোডাক্ট সেটআপের থেকে আপনারা পাবেন। এবং এখানে বেশ কিছু জিনিস নতুন আসছে, যেমন আমরা যদি এই যে সদস্য শর্তাবলী সেট করুন এখানে যদি যাই, এখানে কিন্তু বেশ কিছু কন্ডিশন আমরা দেখতে পাবো। যেমন দেখেন এখানে বলা আছে সদস্য ভর্তির ন্যূনতম বয়স কত, 18, সদস্য ভর্তির সর্বোচ্চ বয়সসীমা কত, 60। তারপরে হচ্ছে সদস্য যখন আপনারা ভর্তি করবেন তখন মোবাইল নাম্বার দিয়ে আপনারা ডুপ্লিকেট সদস্য চেক করবেন কিনা, এটা হ্যাঁ অথবা না বলা আছে। এখন এগুলো দেখানোর অর্থ কি, আপনারা যখন এখানে কাজ করতেন এখানেও তো সদস্য ভর্তি আছে, তো এখানে কিন্তু এখানকার প্যাটার্নটা ছিল আপনাদের কাছ থেকে আমরা পলিসিগুলো আগে জেনে নিয়ে আপনাদের হয়ে সেট করে দিতাম যে ঠিক আছে, আপনি বললেন যে সদস্য ভর্তির বয়স আমি চাচ্ছি 18 বছর হবে না, 16 বছর হবে, আমার জন্য 16 বছর হবে। এখন আপনার জন্য তখন কি করতাম, আপনার জন্য আমরা আলাদাভাবে সেট করতাম। এখন যেটা হয়ে গেছে, এই কন্ডিশনগুলো যা যা থাকবে এগুলো সব আপনাদের কাছে ওপেন,
আপনাদের যারা অ্যাডমিন থাকবেন আপনারা নিজেরাই এটা আপনাদের পলিসিগুলো সেট করতে পারবেন। আপনারা ধরেন এতদিন যাবত 18 বছর এবং 60 বছর করে গেছেন, কেউ যদি মনে করেন যে না আমি এখন 65 বছর করে দিব সদস্য ভর্তির সর্বোচ্চ বয়সসীমা, এটা আপনারাই চেঞ্জ করতে পারবেন এখান থেকে অ্যাডমিন আইডি দিয়ে। তো এই পলিসিগুলো কিন্তু আর আমাদের হাতে এখন আর নাই, এটা আমরা আপনাদের হাতে ছেড়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রোগ্রাম যেভাবে চালাবেন সেইভাবে অ্যাডমিন থেকে সেট করবেন। তো এটা হচ্ছে যেমন সদস্য ভর্তির, আমরা যদি সদস্য ভর্তির মধ্যে কিন্তু দুইটা ধাপ আছে, হ্যাঁ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। এইখানে আবার একটু দেখাই, এখানে আসা পরে দেখেন এই দ্বিতীয় ধাপ মানে কি, একটা সদস্য ভর্তি করতে গেলে তো অনেকগুলো এন্ট্রি ফিল্ড আছে তাই না, যেগুলো এখানে দিতে হয়। যেমন আমি পুরাতন ভার্সনে একটু আগে লগ ইন করে দেখাচ্ছি। যেমন আমি উদাহরণস্বরূপ স্বর্ণালীতে লগ ইন করলাম, এখানকার আমি যদি মেম্বার রেজিস্ট্রেশন ফর্মে যাই, আচ্ছা ওখানে যেহেতু বাংলায় দেখতেছিলাম বাংলায় দেখি। আচ্ছা এখানে দেখেন এই ফর্মের মধ্যে কিছু কিছু আমাদের কি ছিল, লাল স্টার দেওয়া তথ্য যেগুলো ম্যান্ডেটরি, এগুলো পূরণ করতে হবে, বাকি ফিল্ডগুলো কিন্তু ম্যান্ডেটরি ছিল না। এখন ধরেন আমি যদি চাই যে অকুপেশন ফিল্ডটাকে ম্যান্ডেটরি করতে চাই, এখন কামাল ভাই হঠাৎ করে বললেন অকুপেশন ফিল্ডটা উনার প্রতিষ্ঠানের জন্য ম্যান্ডেটরি হবে, এগুলো কিন্তু তখন আমাদেরকে বলতে হতো। এখন এই জিনিসগুলো এই অ্যাডমিশন ফর্মে কি কি ফিল্ড থাকবে, সেই ফিল্ডটা ম্যান্ডেটরি হবে কি হবে না, এটার হ্যান্ডেলিং পাওয়ারটাও আপনাদের হাতে। সেটা কিভাবে, এই যে দ্বিতীয় ধাপের মধ্যে দেখেন প্রথমে আছে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত তথ্যের মধ্যে আবার আছে প্রাথমিক তথ্য। প্রাথমিক তথ্যের মধ্যে দেখেন প্রথমে আছে দেখান, তারপরে আছে হচ্ছে বাধ্যতামূলক। এখানে যেগুলো ডিফল্ট সেট করা, এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না, এগুলো আমাদের সফটওয়্যারে সদস্য ভর্তি হতে হলে অবশ্যই লাগবে, ফলে এটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক দেয়াই আছে। এবং আপনারা যদি কোনো কিছু সেট নাও করেন, এই ফিল্ডগুলো অবশ্যই ওখানে দেখাবে। তার মধ্যে কি কি, সদস্যের নাম, মোবাইল নাম্বার, পিতার নাম, পিতার মোবাইল নাম্বার। এখন দেখেন পিতার মোবাইল নাম্বার আমরা কিন্তু এখান থেকে ম্যান্ডেটরি করি নাই। এখন আপনি যদি চিন্তা করেন যে পিতার মোবাইল নাম্বারটাও আপনি আসলে বাধ্যতামূলক করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এখানে টিক দেন, তাহলে কিন্তু সদস্য ভর্তির সময়ে এই ফিল্ডটা ম্যান্ডেটরি হিসেবেই কাজ করবে। এইভাবে যতগুলো ফিল্ড আপনি ভর্তির সময় দেখতে চান, আরো কিছু ফিল্ড আছে, যেমন ধরেন এই যে অন্যান্য তথ্য, অন্যান্য তথ্যের মধ্যে কি কি আছে, শিক্ষাগত যোগ্যতা, পেশা, টিন নাম্বার, তারপর পরিচয়ের তথ্য। এই শিক্ষাগত যোগ্যতাও আপনি যদি ভর্তির সময় যদি দেখতে চান, এন্ট্রি ফিল্ডে যদি রাখতে চান, তাহলে এখানে টিক দিবেন। তার মানে সদস্য ভর্তির সময় এই ফিল্ডটা আসবে। এবং এখানে যদি আপনি ম্যান্ডেটরি যদি সিলেক্ট করে রাখেন বা বাধ্যতামূলক যদি সিলেক্ট করে রাখেন, তাহলে ভর্তির সময়ও এই ফিল্ডটাতে অবশ্যই তথ্য দিয়ে তারপরে সাবমিট করতে হবে। তো এরকম শুধুমাত্র সদস্য ভর্তি নয়, আপনাদের যেগুলো অন্যান্য ফি সেটা, যেমন ভর্তি ফি, অ্যাডমিশন ফি, আপনারা এতদিন যাবত ধরেন অ্যাডমিশন ফি ধরেন নিয়েছেন 30 টাকা করে, এখন চিন্তা করলেন না আমি এখন 50 টাকা করে নিব, আপনি এখান থেকে আপডেট করে দিবেন। তারপরে ঋণের শর্তাবলী সেট করুন, এগুলোর প্রত্যেকটার কিন্তু সেটিংসটা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা আমি এত ডিটেলস এর ভিতরে প্রত্যেকটা ধরে ধরে এই মুহূর্তে বলছি না, যেহেতু আমাদের ট্রেনিং এর মধ্যে এজেন্ডা আরো অনেক বেশি আছে, বাট এগুলো আপনারা নিজেরা হ্যান্ডেল করতে পারবেন, এটুকু বলতে চাচ্ছি। এটা ঋণের, এটা হচ্ছে অন্যান্য ফি, এটা সদস্য সম্পর্কিত সেটআপ, তারপর হচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রেও আপনারা এরকম সেটআপ করে রাখতে পারবেন। আর এরপরে আছে হচ্ছে আপনার যাদের শেয়ার থাকবে, শেয়ারের তথ্যগুলো আপনি এখানে আপনাদের পলিসিগুলো এখানে সেট করতে পারবেন। এটা আছে আমাদের প্রোডাক্ট সেটআপের মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি প্রথমেই সদস্য ভর্তি। সদস্য ভর্তির মধ্যে দেখেন এখানে এই নতুন ভার্সনে একটা এক ধরনের প্যাটার্ন হচ্ছে, যেমন ধরেন আমি সদস্য ভর্তিতে আসছি, হ্যাঁ, সদস্য ভর্তির কিন্তু আলাদা রিপোর্ট আছে। তো রিপোর্ট ছাড়াও যখন এই সদস্য ভর্তি আমরা ক্লিক করলাম, এখানে একটা সার্চিং অপশন দেখা যাচ্ছে যে আপনার শাখা সিলেক্ট করুন। ধরেন আমি আগাদিয়া সিলেক্ট করলাম, টিল ডেট মানে হচ্ছে এই ব্রাঞ্চের আজকের দিন পর্যন্ত বা আপনি যে তারিখ পর্যন্ত রিপোর্ট দেখতে চান, দিয়ে আপনি যদি খুঁজুনে যদি ক্লিক করেন, এখানেই কিন্তু আপনি সদস্য ভর্তির ইনফরমেশন গুলো সব দেখতে পাচ্ছেন। মানে এ পর্যন্ত এই ব্রাঞ্চে যত সদস্য ভর্তি হয়েছে সকলের তাদের সফটওয়্যার আইডি কি, মেম্বার আইডি কি, ওল্ড আইডি কি, সদস্য নাম, সমিতি কোনটা, অভিভাবকের নাম, তার জেন্ডার, তার ভর্তির তারিখ, তার মাঠকর্মীর নাম এবং তার স্ট্যাটাস, সক্রিয় এবং ড্রপ আউট স্ট্যাটাস। কিন্তু আপনি চাইলে এখান থেকে আবার সিলেক্ট করেও সার্চিং করলে কিন্তু সেইভাবেই আসবে।
এবং এখান থেকে আপনি সদস্যগুলো যদি ডিটেল দেখতে চান, এখানে ভিউ, এই এই চোখের কথাটা মনে রাখবেন, যেটা সব প্রায় এন্ট্রি ফর্মেই আছে। এই চোখ বা আইকনে যদি আপনি ক্লিক করেন, তখন এই স্পেসিফিক সদস্যের টোটাল ইনফরমেশনটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে দেখেন এটা কিভাবে দেখাবে, এটা একটা ফরম্যাট আকারে আসছে। অনেক সময় সদস্য যখন ভর্তি হয়, ওই ভর্তিকৃত সদস্যকে তো আপনার এইটা কিন্তু আপনারা চাইলে প্রিন্ট করে দিতে পারেন, কারণ এখানে তার সদস্যের ব্যক্তিগত তথ্য সবকিছু আছে, তার নমিনির তথ্যগুলো যদি থেকে থাকে সেগুলো আছে। এখানে হয়তো ম্যাক্সিমাম ফিল্ড হচ্ছে এখন শূন্য দেখাচ্ছে বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু যদি আপনারা সদস্য ভর্তির সময় যদি সকল তথ্য যদি পূরণ করা থাকে, তাহলে ওই তথ্যগুলো এখানে দেখাবে। আচ্ছা, আমি এক্সিট দিচ্ছি, ভিউটা দেখালাম। আরেকটা হচ্ছে আপনাদেরকে বলি, বর্তমান ভার্সনে হচ্ছে সদস্য যখন ভর্তি হয়, তখন কিন্তু ভুলভাবে যদি সদস্য ভর্তি হয়ে যায়, ওটা কিন্তু আপনারা ডিলিট করতে পারতেন না। এবং সদস্য ভর্তির সাথে ধরেন হচ্ছে কিছু ফি কালেকশন হয়েছে, অ্যাডমিশন ফি, পাসবই ফি, তো ভর্তির সাথে 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 তো ওই ফি গুলোও ডিলিট করতে হবে, কারণ ওই অ্যাডমিশন ফি, পাসবই ফি তো আপনার ক্যাশ বুকে কালেকশন হিসেবেও চলে আসছে। তো ওই ডিলিটটা কিন্তু আমাদেরকে বলতে হতো যে আপা আমার ভুলভাবে একটা সদস্য ভর্তি হয়ে গেছে, এটা একটু ডিলিট করে দেন। এখন কিন্তু আর তা না, আপনারা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা ডিলিট আইকন আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিলিটে যদি আপনি ক্লিক করেন, ওই সদস্যের কি কি তথ্য পূরণ করে সদস্যটা ভর্তি হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এই সবকিছু দেখে আপনারা যদি এখানে নিচে যদি ডিলিট করুন ক্লিক করেন, তাহলে কিন্তু সদস্যটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ওই ফি গুলো সহই ডিলিট হবে। আচ্ছা, আমি বাহিরে যাচ্ছি। আরেকটা অপশন হচ্ছে, দেখেন আমি এটা কিন্তু শুধু সদস্য ভর্তির সার্চিংটাই দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সদস্য ভর্তির এই ফর্মে ক্লিক করলে ডান পাশে উপরে একটা যুক্ত করুন বাটন দেখা যাচ্ছে নীল রঙের। এই যুক্ত করুন মানেই হচ্ছে এটা হচ্ছে সদস্য ভর্তির মূল এন্ট্রি ফর্ম। তাহলে যুক্ত করুনে যদি আমরা ক্লিক করি, প্রথমে দেখাচ্ছে দেখেন অ্যাডমিশন টাইপ, এটা হচ্ছে কার্য দিবসে ভর্তি আর আগের তারিখে ভর্তি। আপনারা ধরেন হচ্ছে আমি এখানে শাখা সিলেক্ট করলাম, আগাদিয়া ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি এখন আছে 22/4। তো 22/4 আছে, ধরেন 22/4 সদস্য ভর্তি না, ধরেন 20 তারিখে তার একটা এন্ট্রি দেয়া দরকার ছিল, সদস্য ভর্তি ছিল, কিন্তু উনি বা কোনো ফিল্ড অফিসার ভর্তিটা না দিয়ে ডেন করে ফেলেছে। তাহলে পিছনের তারিখে তো আপনারা অ্যাডমিশন ওই সদস্যের দেখাতে হবে, যেটা কিন্তু বর্তমান ভার্সনে দেখানো যায় না। এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এখানে আগের তারিখে ভর্তি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শাখা সিলেক্ট করবেন। শাখা সিলেক্ট করার পরে ভর্তির তারিখ, কত তারিখে পিছনের কত তারিখে আপনি ভর্তি দেখাতে চান, সেই তারিখটা সিলেক্ট করে তথ্য পূরণ করে যদি সাবমিট দেন, তাহলে এই ভর্তির তারিখে কিন্তু সদস্যটা ভর্তি হবে। এবং ওই যে পাস বই ফি, অ্যাডমিশন ফি যেগুলো আছে, সেগুলো কিন্তু ক্যাশ বুকে এই তারিখটাতেই কিন্তু তখন ঢুকবে। অর্থাৎ পিছনের তারিখেও কিন্তু এই সদস্য ভর্তি যদি মিস হয়ে যায়, আপনারা কিন্তু ভর্তিটা দিতে পারবেন। আচ্ছা, কারো কারো মনে এটা আসতে পারে যে আমি ফিল্ড অফিসারকে এটা এই পারমিশন দিব না যে পিছনের তারিখে ভর্তি দিবে অথবা কোন একটা সদস্য ডিলিট করবে। দেখেন আমি কিন্তু যা যা আপনাকে দেখাচ্ছি সব অ্যাডমিন আইডি দিয়ে, এবং অ্যাডমিন আইডি থেকে কে কত তারিখের কতদিন পিছনে কারেকশন করতে পারবে এটা সেট করা কিন্তু অ্যাডমিনে অপশন আছে। সো অ্যাডমিনের যে পার্ট যখন আসবে, তখন আমি এগুলো দেখাবো যে এটা কিভাবে সেট করবেন। সেটা চাইলে যে কেউই এটা পিছনের তারিখে এন্ট্রি দিতে পারবে, যে কেউই ডিলিট করতে পারবে, ব্যাপারটা এরকম না। বাট এখানে অপশন আছে, যাদের পারমিশন দেওয়া থাকবে শুধুমাত্র তারা পারবে। আচ্ছা, সদস্য ভর্তিটাতে যেহেতু আমরা আসছি, সদস্য ভর্তিটা দেখিয়ে ফেলি। এখানে শাখা সিলেক্ট করতে হবে, শাখার ভর্তির তারিখ অলরেডি চলে আসছে। আচ্ছা, সমিতিটা একইভাবে সিলেক্ট করতে হবে যে আমি কোন সমিতিতে ভর্তি করব। এখানে একটা অপশন আছে, আমি পুরাতন আইডি, এটা আমি এখন আমি দেখাচ্ছি হচ্ছে আগাদিয়ার যে উজ্জ্বল ভাই আছেন, আপনি শুধু একটু মাইক্রোফোনটা অন করে আমাকে একটু বলেন, আপনারা কি ভর্তি দেওয়ার সময় সদস্যের যে আইডিটা থাকে, আপনারা কি নিজেরা কোনোটা এন্ট্রি দেন ভর্তি দেওয়ার সময়? জি, দুই একটা, বেশিরভাগগুলো দেওয়া হয় না। আচ্ছা, যদি দিয়ে থাকেন, আপনাদের আমি চেক করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে আপনারা ম্যানুয়াল আইডি ব্যবহার করেন একটা, সেই কারণে এখানে পুরাতন আইডি নামে একটা ফিল্ড দেখা যাচ্ছে। জি, তো এই আইডি যাদের থাকবে, আপনারা যদি এটা নতুন ভার্সনে যদি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা আপনাকে দিতেই হবে, এটা কিন্তু আপনি খালি রেখে যেতে পারবেন না।
ঠিক আছে। আর বুঝতে যদি পারছি অপশনটা আপনারা যদি না চান, সেক্ষেত্রে জি অপশন আমরা এই সেটআপ থেকে বন্ধ করে দেওয়া যাবে, যে আমি ম্যানুয়াল আইডি ব্যবহার করব না, সফটওয়্যার আইডি ব্যবহার করব। সেক্ষেত্রে এই জি ফিল্ডটা তখন আসবেই না। জি বুঝতে পারছি এবার। তো এটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান আলাদা হতে পারে, এটা বাকিরা মাথায় রেখেন। আমরা আলাদাভাবে ট্রেনিং সেশন শেষে যখন ফাইনাল মাইগ্রেশন আসলেই আমরা লাইভে সকলের করে দিব, তখন আমরা জেনে এটা আপডেট করে দিব। হ্যাঁ, জি আচ্ছা। এরপরে দেখেন থ্যাংক ইউ। যেটা আছে ঋণের প্রাথমিক ক্যাটাগরি, এটা আপনারা সবাই জানেন যে আপনার ক্যাটাগরি একটা সিলেক্ট করতে হয়, যে যে ক্যাটাগরিতে সদস্য ভর্তি হবে, ক্যাটাগরিটা দিলাম। এরপরে আছে হচ্ছে ব্যক্তিগত তথ্য। এখানে দেখেন, এখানে কিন্তু ট্যাব আছে। প্রথম হচ্ছে ব্যক্তিগত তথ্য, তারপরে হচ্ছে ঠিকানা, তারপরে হচ্ছে পরিচিতি প্রদানকারীর তথ্য, নমিনির তথ্য, বিবিধ ফি আদায়, সঞ্চয়ের তথ্য। তো প্রথমে হচ্ছে ব্যক্তিগত তথ্যের মধ্যে আবার 3টা পার্ট, একটা হচ্ছে প্রাথমিক তথ্য, অন্যান্য তথ্য, সংযুক্তি সমূহ। প্রাথমিক তথ্যের মধ্যে, আচ্ছা যেহেতু এটা একটা ট্রেনিং সেশন, আমি কিন্তু ইচ্ছা করে এখানে অনেক সবগুলো ফিল্ডই ভিজিবল রাখছি, যাতে আপনারা দেখতে পারেন যে এখানে কি কি ফিল্ড আছে। তো ওই সেটআপ থেকে কিন্তু যারা যারা অতিরিক্ত ফিল্ড গুলো দেখতে চাবেন না, যে যে ফিল্ড, সেগুলো কিন্তু পরবর্তীতে আপনারা হাইড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন একটু চেঞ্জ আছে এক্সিস্টিংটা থেকে। প্রথমে হচ্ছে সদস্যের নাম। সদস্যের নাম প্রথমে এখানে দেখেন, আপনি বাংলায় আপনার সদস্যের নাম লিখতে পারবেন। বাংলায় লিখলে যেটা হবে, ধরেন আমি লিখলাম আমিনা সুলতানা। এই যে আমিনা সুলতানা লিখলাম, এই নতুন ভার্সনে কিন্তু সকল রিপোর্ট বাংলায় আছে, সকল রিপোর্ট, এন্ট্রি ফর্ম এবং রিপোর্ট। তো আপনি যখন একটা রিপোর্ট যখন দেখবেন, ওই রিপোর্টের মধ্যে সদস্যের নাম যদি আপনি বাংলায় দেখতে চান, এই ভর্তির সময়ও সদস্যের নামটা আপনার বাংলায় দিতে হবে। তাহলে আপনি বাংলা ভিউ যখন দিবেন, মেম্বারের নাম কিন্তু আপনি বাংলায় দেখতে পাবেন। আবার ভাষাতে সিলেক্ট করে আপনি যখন ইংরেজি দিবেন, তার 2টা নাম চেষ্টা করবেন, 2টা নামই তার নেয়ার, বাংলা এবং ইংলিশ দুটাই। তাহলে আপনি যখন রিপোর্ট ভিউ দিবেন, বাংলা দিলে বাংলা পাবেন, ইংলিশ দিলে ইংলিশ পাবেন। আচ্ছা, এবার হচ্ছে মোবাইল নাম্বার। এগুলো আপনারা জানেন, আমি জাস্ট পূরণ করে যাচ্ছি। জন্ম তারিখ, এখানে দেখেন জন্ম তারিখ আপনার একটা একটা করে এভাবে চেঞ্জ না করলেও চলবে। আপনি যেটা করবেন, ক্লিক করার পরে বছরের উপরে আগে ক্লিক করবেন, দিয়ে আপনি বছরটা চেঞ্জ করবেন, করে সাল ক্লিক করবেন, এরপরে মাস ক্লিক করবেন, তারপরে তারিখটা ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে জন্ম তারিখ চলে আসছে। জেন্ডার মহিলা। আচ্ছা, বিবাহিত দিলেও একইভাবে স্বামী স্ত্রীর নামটা আসবে আর কি, বেসিক্যালি। আমি আচ্ছা বিবাহিত থাকলো, আচ্ছা পিতার নাম। আমি এগুলো এবিসিডি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো আপনারা জানেন আসলে। আচ্ছা, অন্যান্য তথ্যের মধ্যে কি আছে? অন্যান্য তথ্যের মধ্যে আছে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ও এখানেও আবার অন্যান্য থাকতে পারে। সেক্ষেত্রে অন্যান্য দিলে সেই যোগ্যতাটা কি সেটা আবার লিখে দিতে হবে। হ্যাঁ, আমি দিলাম উচ্চ মাধ্যমিক। পেশা, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না যদিও বা, এখানে পেশা বেশ কিছু বলা আছে। এর বাহিরে যদি কিছু থাকে, আপনি অন্যান্যতে ক্লিক করে সেই অন্যান্য পেশাটা লিখে দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে এনআইডি বা স্মার্ট আইডি বা জন্ম নিবন্ধন, আপনি কি দিয়ে সদস্যটাকে ভর্তি করবেন, তো এখানে টিক দিয়ে নিবেন। যদি এনআইডি হয় তাহলে এনআইডি তে টিক দিবেন, সেক্ষেত্রে এনআইডিটার নাম্বার লিখে দিবেন এখানে। সেক্ষেত্রে আবার এখানে একটা ফিল্ড আছে এনআইডি বা স্মার্ট আইডি যাচাই তথ্য। যে এনআইডি নাম্বারটা এখানে ইনপুট করতেছেন, এই এনআইডি নাম্বার কিন্তু ওয়েবে কিন্তু হচ্ছে চেক করা যায় যে এটা কিন্তু ভেরিফাইড কিনা। সরকারি যে ওয়েবসাইট আছে, সেখানে যেই কিন্তু আপনি এনআইডিটা আসলে সদস্য যেটা দিচ্ছে এটা আসলে ভেরিফাইড কিনা আপনি চেক করতে পারবেন, যেটা সঠিক নাম্বার কিনা। যদি আপনি চেক করে যদি সঠিক পেয়ে থাকেন, তাহলে যাচাইকৃততে সিলেক্ট করবেন। আর যদি যাচাই না করে থাকেন, তাহলে যাচাই করা হয়নি দিবেন। আর যদি কোনোটা সরকারি ওয়েবসাইটে চেক করে যদি দেখেন যে এই নাম্বারটা ভুল, তাহলে সেক্ষেত্রে আপনি ভুলটা দিবেন। এটাও কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, ফিল্ডটা আছে দেখে আমি বললাম। আচ্ছা, এরপরে দেখেন সংযুক্তি সমূহতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমরা কি ক্লিক করছি, এনআইডি সিলেক্ট করার ফলে কিন্তু এখানে 2টা অপশন আসছে। প্রথমে আসছে সদস্যের ছবি, এখানে ছবি নিতে পারবেন। স্বাক্ষরের ফিল্ডটা আলাদা, স্বাক্ষর নিতে পারবেন। এনআইডির হচ্ছে একটা সামনের অংশ থাকে, একটা পিছনের অংশ থাকে, 2টা আলাদা আলাদা ভাবে নিতে পারবেন। আবার স্মার্ট আইডি যদি নিয়ে থাকেন, সেটারও আলাদা আলাদা, স্মার্ট আইডি প্রথম সামনের অংশ এবং পিছনের অংশ কিন্তু সংযুক্তি, এটা নিয়ে রাখতে পারবেন। এটা গেল হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে। এরপরে আছে ঠিকানা। ঠিকানার মধ্যে হচ্ছে ধরেন আপনার বিভাগ, জেলা, তারপরে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা,
পৌরসভা, পৌরসভা বা ইউনিয়ন বা অঞ্চল যেটা পাবেন। এরপরে হচ্ছে ওয়ার্ড, তারপরে বাড়ি বা রাস্তার নাম বা গ্রাম বা অঞ্চলের নাম। দেখেন এখানে কিন্তু এক্সিস্টিং এর তুলনায় একটু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন আপনারা যারা যারা হচ্ছে জন্ম নিবন্ধন করেছেন, আমাদের সরকারি জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যদি যান, এটা কিন্তু একদম হুবহু সরকারি জন্ম নিবন্ধনের মতো করে রাখা। অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটা আপনি যে প্যাটার্নে এখানে রাখা হয়েছে, এটা কিন্তু আপনি জন্ম নিবন্ধনের ওখানে সেম ভাবে পাবেন। আচ্ছা, এরপরে আছে পরিচিতি প্রদানকারী তথ্য। একটা সদস্য ভর্তি হওয়ার সময় তো কেউ একজন পরিচিত করে দেয়, এবং সেই পরিচয় যে করে দিচ্ছে সেই সদস্য যদি উনি যদি আপনার প্রতিষ্ঠানেরই যদি সদস্য হয়ে থাকে, তাহলে সেই সদস্য নিশ্চয়ই একটা সফটওয়্যার আইডি আছে বা একটা আইডি আছে। তো সদস্য নতুন ভর্তি হচ্ছে, তাকে কোন সদস্য পরিচিত করে দিয়েছে তার আইডিটা আপনি এখানে নিয়ে রাখতে পারবেন। এরপরে হচ্ছে নমিনির তথ্য। এটা এটা কিন্তু ম্যান্ডেটরি না, হ্যাঁ, আপনি সেট আপ করে রাখলে দিতে হবে, না সেট আপ করে রাখলে দিতে হবে না। তো নমিনি যদি থাকে ভর্তির সময়ে, তাহলে এখানে যুক্তকরণে ক্লিক করে নমিনি 1 তার নাম কি, তার জেন্ডার কি, তার এই সদস্যের সাথে নমিনির সম্পর্কটা কি, বেনিফিট রেশিও, এটা একটু খেয়াল করেন। বেনিফিট রেশিও হচ্ছে নমিনি তো আসলে সাধারণত কিসের জন্য দেয়া হয়, আমরা যখন সেভিংস অ্যাকাউন্ট খুলি তখন নমিনি দেয়া হয়, তাই না? যে তার সেভিংস, তার অবর্তমানে আপনি এখানে 100% দিয়ে রাখলে সে কিন্তু হচ্ছে ওনার সেভিংস এর এই বেনিফিট রেশিওটা কিন্তু এই নমিনি পাবেন। তো এইভাবে এখানেও জিনিসগুলো আপনি কিন্তু তথ্য রাখতে পারবেন। আচ্ছা, মোবাইল নাম্বার দিয়ে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে বিবিধ ফি আদায়। বিবিধ ফি আদায় মানে ওই যে আমরা যেটা সেট করে রাখবো যে পাস বই ফি, অ্যাডমিশন ফি কত টাকা করে কালেকশন হবে, এটা এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে সঞ্চয় তথ্য। একটা সদস্য ভর্তি হওয়ার সাথে সাথেই তো যাদের আসলে সাধারণ সঞ্চয় থাকে এবং স্বেচ্ছা সঞ্চয় থাকে, সেটার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই যে জেনারেল সেভিংস ডিপোজিট শিডিউল, এটা একটু খেয়াল করেন। এটা একটু, এটার সাথে কিন্তু দৈনন্দিন কালেকশন শিটের একটা সম্পর্ক আছে। যেমন এটা ডেইলি লোনে তাকে ভর্তি করা হচ্ছে যে সদস্যটাকে, তার মানে আমি ধরে নিচ্ছি যে এই সদস্যটাকে ফিউচারে ডেইলি লোন দিবেন। তাহলে ডেইলি লোন যদি দেয়া হয়, সেক্ষেত্রে তার সঞ্চয়টাও হয়তো দৈনিকই আপনারা নেবেন। তাহলে ডিপোজিট শিডিউলের মধ্যে তার সঞ্চয়টা আসলে সে কিরকম, প্রতিদিন জমা করবে নাকি সাপ্তাহিক ভাবে জমা করবে নাকি মাসিক জমা করবে, এটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিবেন। এবং এই সেট আপের উপর ভিত্তি করে কিন্তু কালেকশন শিটে সঞ্চয়ের ওই যে 50 টাকা 100 টাকা সাধারণ সঞ্চয় যেটা দেখায়, সেই দেখানোটা কিন্তু এটার উপর ভিত্তি করে হবে। তাহলে আমি এখানে দৈনিকটা দিচ্ছি। আচ্ছা, ন্যূনতম জমার পরিমাণ, ওই যে একটা জিএস ইনস্টলমেন্ট সাইজ দিতে হয় না, যে কালেকশন শিটে আমার যেটা সবসময় দেখাবে, এটা হচ্ছে সেইটা। হ্যাঁ, ধরেন আমি এখানে 50 টাকা দিলাম। এই সবকিছু দিয়ে সাবমিটটা দিলে আমাদের কিন্তু সদস্য ভর্তি হয়ে যাবে। দেখেন একটা সতর্ক বার্তা দিয়েছে যে আমি কিছু একটা ফিল পূরণ করি নাই। কি পূরণ করি নাই এটা দেখি। এই যে সংযুক্তি সমূহতে এগুলো পূরণ করা হয় নাই। এটা আমি উঠায় দেই আপাতত। আচ্ছা, এই যে পুরাতন এই তথ্যটি অবশ্যই দিতে হবে। এই যে এটা দেইনি বিধায় আমাকে আটকে দিয়েছে ওখানে। আর পুরাতন আইডি বা যেটা যে আইডিটা আপনারা ম্যানুয়ালি আসলে লিখবেন, এটা কিন্তু ডুপ্লিকেট হতে পারবে না। হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমি একটা দিই। এই যে সদস্যটা ভর্তি হলো, তার একটা আইডি তৈরি হয়েছে, সফটওয়্যার আইডি এটা 309, মেম্বার আইডি আবার এটা, মানে 2 ধরনের আইডি এখান থেকে তৈরি হচ্ছে যেটা আপনারা ব্যবহার করবেন। সদস্যটা ভর্তি আমরা দেখে দিলাম। আচ্ছা, যেহেতু সদস্য ভর্তি দেখালাম, এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? একটু শুনে নেই বাকিদের কাছ থেকে, ছোট্ট করে। হ্যাঁ, নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নেক্সট সেশনে তাহলে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমি দেখাবো কালেকশন শিট, যেটা আসলে সবসময় ব্যবহার হয়। লেনদেনের ভিতরে দেখেন আমাদের ট্রানজেকশন রিলেটেড সবকিছু মেনুগুলো আছে। হ্যাঁ, লেনদেনের মধ্যে প্রথমে আছে কালেকশন শিট।
আচ্ছা, এটা দেখানোর আগে আমি সমিতিটার ব্যাপারে একটু কথা বলতে চাই। আমরা আগে দেখে আসি সমিতি বা ব্লক বা গ্রুপ সেটআপ। এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে কিছু জিনিস এখানে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা যদি একটা সমিতি সেটআপে যাই, দেখেন এখানে শাখা দিব, মাঠকর্মী দিব, সমিতির নাম, এখানেও সেম কথা, সমিতির নাম আপনি বাংলায় এবং ইংলিশ দুভাবেই নিবেন, তাহলে রিপোর্টে সমিতির বাংলা নামটাও দেখতে পাবেন, ইংলিশের নামটাও দেখতে পাবেন। আচ্ছা, আমি ধরেন দিলাম সমিতি। সমিতির কোড, আদায় বার। এই আদায় বারের মধ্যে দেখেন যাদের যাদের দৈনিক লোন যারা পুরাতন ভার্সনে ব্যবহার করছেন তারা হয়তো বিষয়টা রিলেট করতে পারবেন। আমাদের পুরাতন ভার্সনে একটা ব্যাপার ছিল যে একই সমিতির মধ্যে সাপ্তাহিক, মাসিক এবং দৈনিক সদস্যদেরকে রাখা যেত না। অর্থাৎ দৈনিক সদস্য যারা ছিল, অর্থাৎ যাদের ডেইলি লোন, তাদের জন্য আলাদা একটা সমিতি সেট করতে হতো, যেটা আমার ডেইলি সমিতি। যেমন আমি স্বর্ণালীতে আমার জানা আছে, এই জন্য আমি স্বর্ণালী দিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন সমিতি সেটআপে আমরা যদি যাই, এই যে ডেইলি একটা সমিতি আলাদা, এখানে কিন্তু আবার বলা আছে সমিতি বা ডেইলি, এখানে বলতে হচ্ছে যে এটা ডেইলি সমিতি। এখন এই ডেইলি সমিতির মধ্যে বা আমার একটা সমিতি তৈরি করা আছে রবিবার দিয়ে, এই সমিতিতে কিন্তু আমরা চাইলে ডেইলি লোনের সদস্যদেরকে, সরি সাপ্তাহিক, আচ্ছা বার ভিত্তিক সমিতিতে ডেইলি সদস্যদের আমরা রাখতে পারতাম না। এই প্যাটার্ন থেকে আমরা কিন্তু এখন বের হয়ে আসছি। এখন আপনি যে কোনো সমিতি তৈরি করেন, সেখানে একটা আদায় বার দিতে হবে, সেটা ডেইলি হলেও তাই, সাপ্তাহিক লোন থাকলেও তাই। একটা ধরেন আমরা বার দিলাম, এখন এই সমিতির মধ্যে আপনি চাইলে ডেইলি লোনই সদস্যদেরকেও রাখতে পারবেন, মান্থলি লোনও দিতে পারবেন, সাপ্তাহিক লোনও দিতে পারবেন, যে কোনো ধরনের লোনই আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা আদায় বার দিচ্ছি, তারপরে সমিতি, ব্লক বা গ্রুপের ক্যাটাগরির ধরন, এখানে কিন্তু আপনি আবার ভাগ করে ফেলতে পারেন। যেমন আমি যে প্রতিষ্ঠান আগাদিয়া দিয়ে দেখাচ্ছি, ওনাদের জেনারেল লোন মানে হচ্ছে এগুলা সাপ্তাহিক লোন, ডেইলি লোন মানে হচ্ছে ডেইলি লোন। এখন যদি আপনার কথার কথা ধরেন একটা আদায় বার আমি দিলাম রবিবার, কিন্তু এই সমিতিতে আপনি শুধুই ডেইলি লোন দিবেন, তাহলে আপনি যেটা করবেন শুধু ডেইলি লোনের যে ক্যাটাগরিটা আপনি শুধু সেটা দিয়ে দিবেন। তাহলে আবার এই রবিবারের এই সমিতিতে ডেইলি লোনের সদস্য ছাড়া অন্য সদস্যগুলো আর ভর্তি হতে পারবে না বা ঋণ দিতে পারবে না। আর যদি আপনি অল দিয়ে দেন, তার মানে আপনার এই রবিবারের সমিতিতে ডেইলি লোনও দিতে পারবেন, মান্থলি লোনও দিতে পারবেন, সাপ্তাহিকও দিতে পারবেন, সব দিতে পারবেন। তারপরে হচ্ছে সমিতি বা লোকেশনের ধরন, সমিতি ব্লক গ্রুপের লোকেশনের ধরন। যে সমিতিটা আপনি সেট করতেছেন এটা কি গ্রামীণ, মানে লোকেশনটা কোন জায়গায়, গ্রামে নাকি শহরে, সেটা আপনি দিতে পারবেন। আর সমিতি বা ব্লক গ্রুপ গঠনের তারিখ, এটা কিন্তু আসলে হচ্ছে সফটওয়্যারে তো একটা, ধরেন আপনি সফটওয়্যারে যে আমরা যে সমিতিটা সেট আপ করছি এটা কিন্তু 23 এপ্রিল দিয়েই ঢুকবে, কিন্তু আপনার মাঠে তো এই সমিতিটা গঠন হয়েছে নিশ্চয় কোন একটা তারিখে, সেই তারিখটা আসলে মাঠে সমিতিটা গঠন করার তারিখটা কবে ছিল, সেই অ্যাকচুয়াল সমিতি গঠনের তারিখটা আপনি এখানে দিতে পারবেন। আর নিচে আছে ওই সমিতির যে ঠিকানা, সেই ঠিকানাগুলো আপনি দিয়ে নেবেন। এভাবে আমাদের সমিতিটা সেট আপ হবে। আরেকটা জিনিস দেই না, আচ্ছা সমিতি বা গ্রুপের ধরন, জেন্ডার আর কি, সমিতির জেন্ডারটা কি, সব হয়ে থাকলে সব দিবেন, তাহলে সব ধরনের সদস্যই সমিতিতে ভর্তি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরকম সমিতিটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন, নতুন ভার্সনে যতগুলো এন্ট্রি ফর্ম আছে প্রত্যেকটা ফর্মের উপরে দেখবেন এরকম একটা আইকন আছে। যে কোনো এন্ট্রি ফর্মে যান আপনি, এটা মানে হচ্ছে ভিডিও, হ্যাঁ, আর এটা মানে হচ্ছে লিখিত লেখা। এই যে এন্ট্রি ফর্ম, সমিতিটা তৈরি করুন, এই সমিতি তৈরির
নতুন ভার্সনে কিভাবে তৈরি করবেন এটার কিন্তু ভিডিও টিউটোরিয়াল আছে, আপনাদেরকে আলাদাভাবে কোথাও যেতে হবে না, এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু ওই ভিডিওতে নিয়ে যাবে এবং ভিডিও কিন্তু আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন যে কিভাবে সমিতিটা এন্ট্রি দিবেন। আবার এই সমিতি তৈরি করা কিভাবে করবেন সেটা ভিডিও না দেখে চাইলে এখান থেকে ক্লিক করলে এখানে কিন্তু ইউজার ম্যানুয়ালটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, সো এখান থেকে পড়েও বুঝতে পারবেন যে এই ফর্মটা আপনারা কিভাবে এন্ট্রি দিবেন। যতগুলো এন্ট্রি ফর্ম আছে প্রত্যেকটাতে এই জিনিস আছে। তো আজকে ট্রেনিং শেষ হয়ে গেলেও ভয়ের কিছু নাই, প্রত্যেকটার ভিডিও টিউটোরিয়াল এবং ডকুমেন্টেশন এই অ্যাপ্লিকেশনের ভিতরেই আছে, আপনাদের অন্য কোথাও যেতে হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে সমিতি সেটআপ দেখিয়েছি। আচ্ছা, লেনদেনের মধ্যে এবার আমি কালেকশন শিটে আসি। কালেকশন শিট যেটা, আচ্ছা স্ক্রিনের আরেকটা ছোট একটা জিনিস, এই যে বাম পাশের মেনুগুলো দেখেন, এখানে স্ক্রিন তো আমার ছোট হয়ে আছে তাই না? তো আপনি যদি মনে করেন আমি এখন কালেকশন শিট এন্ট্রি দিব, এই ফন্টটা আমি বড় করে দেখতে চাই, এই মেনুগুলো আমি এখন দেখতে চাই না, এই যে চার কোণা যে ডট বার আছে এখানে যদি ক্লিক করেন এটা কিন্তু হাইড হয়ে যায় মেনুটাতে, আবার ক্লিক করলে মেনুগুলো আবার দেখতে পাবেন। এটা কাজ করার সময় ওই এন্ট্রি ফর্মে যখন কাজ করবেন এটা কিন্তু আপনি চাইলে বড় করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা কালেকশন শিট এখানে কিভাবে কাজ হয়, প্রথমেই হচ্ছে আপনার ব্রাঞ্চ দিবেন। ম্যানেজার ভাই বা ফিল্ড অফিসার ভাই বা আপারা যদি এখানে লগ ইন করেন তখন কিন্তু শাখার সিলেক্ট করতে হবে না, আমি কিন্তু অ্যাডমিন দিয়ে লগ ইন করেছি বিধায় এটা দেখাচ্ছে। আচ্ছা, পুরাতন ভার্সনে কিন্তু আরেকটা রেস্ট্রিকশন ছিল যে অ্যাডমিন আইডি যাদের বা যারা অ্যাকাউন্ট্যান্ট তারা কিন্তু কালেকশন শিট চাইলেই এন্ট্রি দিতে পারতেন না, মানে অ্যাপস থেকেও পারতেন না, আবার ওয়েব থেকে কেউ কেউ পারতেন। ওয়েব থেকে তো ম্যানেজার ভাই পারতেন, কিন্তু অ্যাপস থেকে আবার পারতেন না। এখানে কিন্তু এরকম না, এখানে সফটওয়্যারে আপনি যাকে যাকে অ্যাক্সেস দিবেন, পারমিশন দিবেন, সেই কিন্তু কালেকশন শিট বা যে কোনো এন্ট্রি ফর্ম এন্ট্রি দিতে পারবে, মানে যাকে পারমিশন যেটা দেওয়া থাকবে। তো আমি অ্যাডমিন দিয়ে কিন্তু চাইলে, অ্যাডমিন দিয়ে যেহেতু লগ ইন আছি, অ্যাডমিন দিয়ে চাইলে আমি যে কোনো ব্রাঞ্চের এন্ট্রিও কিন্তু আমি দিতে পারবো। তো ধরেন আগাদিয়া ব্রাঞ্চ, এখানে মাঠকর্মী আগাদিয়া ব্রাঞ্চে 3 জন আছে, একটা সিলেক্ট করলাম। এইখানে দেখেন কালেকশনের ধরন কার্য দিবস আর সমিতি বার ছাড়া কালেকশন। আমাদের পুরাতন ভার্সনে কি ছিল, সমিতি বার ছাড়া কালেকশনের জন্য কিন্তু আলাদাভাবে ফিল্ড অফিসার দিয়ে লগ ইন করে এক্সেপশন কালেকশন দিয়ে এন্ট্রি দিতে হতো, মনে আছে? কারো কারো মনে আছে? এখানে এই যে লেনদেন সংক্রান্ত এন্ট্রির মধ্যে এই যে সমিতি বার ছাড়া আদায়, এটা কিন্তু আলাদা একটা এন্ট্রি ফর্ম আর কালেকশন শিট আলাদা একটা এন্ট্রি ফর্ম। নতুন ভার্সনে কিন্তু দুটো এক জায়গাতেই আছে, হ্যাঁ, আলাদা কোনো ফর্ম না। এখানেই আপনি কালেকশন শিটের মধ্যেই বলে দিবেন যে আপনি কার্য দিবস মানে সমিতি বারের আদায় আর এটা হচ্ছে সমিতি বার ছাড়া আদায়। তো আপনি যখন কার্য দিবসের সিলেক্ট করবেন তাহলে ওই ব্রাঞ্চ, এই আগাদিয়া ব্রাঞ্চ যে বারে এখন আছে সেই বারটাই এখানে ফিক্সড বসে থাকবে। যেমন এই ব্রাঞ্চ এখন মঙ্গলবারে আছে, তাহলে মঙ্গলবার সিলেক্ট করলে মঙ্গলবারের যে সমিতি যদি থাকে সেটা দেখাবে। আর যদি আমি দেই এক্সেপশনাল কালেকশন, সমিতি বার ছাড়া কালেকশন, তখন কিন্তু অন্য যে কোনো বার, আপনি এখন রবিবারের সমিতির এন্ট্রি দিতে চাইলে রবিবার সিলেক্ট করবেন, তাহলে রবিবারের সমিতি আসবে। আচ্ছা, এখানে কার নামে আছে আসলে, ভাই ভাইয়ে যাই দেখি, ফয়সাল। যেমন আরেকটা ব্রাঞ্চে আমি গেলাম ফয়সাল মাঠকর্মী দিয়ে, ওনার কিন্তু এই ব্রাঞ্চটা কার্য দিবস আছে বুধবারে, বুধবারে ওনার একটা সমিতি আছে, এই সমিতিটা এখানে পাওয়া যাচ্ছে। আর এক্সেপশন বা সমিতি বার ছাড়া কালেকশন সিলেক্ট করলে অন্য যে বারের আমরা এন্ট্রি দিতে যাবো সেই বার সিলেক্ট করে সমিতি নিয়ে আসতে হবে। আমি প্রথমে কার্য দিবস দিয়ে দেখাই, এই যে ডাটা দেখুনে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে সমিতিটা চলে আসছে, এই সমিতির মধ্যে সকল মেম্বার কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওই একই সিস্টেম, আসলে এখানে হয়তো একটু চেহারাটা আলাদা, ওই একই রকমই তথ্য আছে, সদস্য আইডি, নাম, দিন সপ্তাহ মাস, এটা মূলত হচ্ছে উইক পাস, আপনারা এগুলো জানেন আসলে। তারপরে ওই যে একই রকম ভাবে কনফার্ম, সি মানে কনফার্ম, আপনারা জানেন। এরপরে এখানে এক্সট্রা একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখন যেটা হবে লোন এবং সেভিংস প্রত্যেকটারই কিন্তু এক একটা করে অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে। হ্যাঁ, নতুন ভার্সনে তো অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে। একটা মেম্বারে যদি 2টা লোন থাকে তাহলে 2টা লোনের অ্যাকাউন্ট নাম্বারও আলাদা, তাহলে অ্যাকাউন্ট নাম্বার এখানে আলাদা থাকবে। আর যেহেতু এখানে আমরা যে সমিতিটা সিলেক্ট করেছি এগুলো সবগুলোই হচ্ছে সঞ্চয়ী সদস্য, ফলে লোনের মধ্যে এখানে কিন্তু চাইলেও লেখা যাচ্ছে না। স্বেচ্ছা সঞ্চয় এই প্রতিষ্ঠানে আসলে নাই, ডিপিএস ও নাই, যার কারণে এটা কিন্তু ডিসেবল হয়ে আছে। হ্যাঁ,
আমি একটু নিচে যাই, দেখি কোন সদস্যের লোন সদস্য আছে। লোন নাই না? আচ্ছা, তাহলে আগাদিয়াতে তো ছিল, আমি তখন দেখছিলাম। ফয়সাল দিয়ে দেবো, এই বারে নাই, বুঝছেন? উজ্জ্বল ভাইয়ের একটা সমিতি দেখছিলাম, ওটা ডেইলি সমিতি, মানে ওইখানে ডেইলি হিসেবে ছিল, কিন্তু ওটা সোমবার ছিল মনে হয়। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। আচ্ছা, এই যে ডেইলি সমিতি যেটা ছিল, এখানে আমি লোনি সদস্যদের ওখানে যাই। আচ্ছা, এই সমিতি আবার দেখেন, এখানে কিন্তু পেজ হিসাবে আছে। হ্যাঁ, একটা কালেকশন শিটে যখন অনেক সদস্য হয়ে যায়, তখন দেখা যায় যে এই পুরাতন ভার্সনে কিন্তু এন্ট্রি দিতে অনেক সমস্যা হয় বা স্ক্রল করতে গেলে অনেক দেরি হয়। এই কারণে কিন্তু এখানে পেজ করে ফেলা হয়েছে। প্রথম পেজে কিছু সদস্য আছে, পরের পেজেও আবার কিছু সদস্য আছে, আপনি নেক্সট করেও যেতে পারবেন। আমরা এখানে একটু এই যে লোনি সদস্যের মধ্যে আমরা চলে আসছি। এই লোনগুলো হচ্ছে ডেইলি লোন, যেমন হচ্ছে এই 39 নম্বর সদস্য, এটা হচ্ছে 50 টাকা তার আজকে আদায়যোগ্য। এখানে আসলে আগের মতোই সবকিছু। হ্যাঁ, পার্থক্যটা শুধু আমি একটু বলি। এখানে যেটা হচ্ছে বেসিক্যালি, এখানে অ্যাবসেন্ট বলে আর কিছু নাই। হ্যাঁ, একটাই বাটন কনফার্ম। তো আপনার যদি কোনো একটা মেম্বারে কালেকশন যদি আসলে হয়, যেমন হচ্ছে এই উপরে যদি টিক দেন, তাহলে সবগুলোই কনফার্ম হচ্ছে। দেখেন, উপরে টিক দেওয়ার সাথে সাথে সবগুলোই কনফার্ম হয়েছে। আর যেগুলো হবে না, এই একই জায়গাতে এই চেক বক্সটা শুধু উঠায় দিবেন, তার মানে এটা সফটওয়্যার ধরে নিবে এটা কালেকশন হবে না। তো ওখানে যেরকম ছিল অ্যাবসেন্ট অল আর সিলেক্ট অল, কনফার্ম অল, দুটো আলাদা বাটন ছিল, এখানে সেটা না, এখানে একটা বাটন দিয়েই দুইটা কাজ। আরেকটা যেটা হচ্ছে পার্থক্য, এই যে 200 টাকা যে কালেকশন হচ্ছে, এই 200 টাকা কালেকশনের পরে সাবমিট দেওয়ার আগেই আপনি জানতে পারবেন এই 200 টাকার মধ্যে আসল কত টাকা আর সার্ভিস চার্জ কত টাকা কালেকশন হবে। এখন তার আদায়যোগ্য ছিল ধরেন 200 টাকা, আর সদস্য ধরেন দিয়েছে হচ্ছে 300 টাকা, তাহলে 300 টাকা আসলে কত টাকা অ্যাডজাস্ট হবে আর সার্ভিস চার্জে কত টাকা অ্যাডজাস্ট হবে, এখানেই দেখতে পাবেন। সাবমিট দেওয়ার আগেই আপনারা জানতে পারবেন এটা। হ্যাঁ, আর বাকি যেগুলো আসলে ফিল্ড আছে, এগুলা ওই আগের মতোই বলতে, যে এখানে আদায়যোগ্য ঋণ, তার এই যে 200 টাকা যেটা দেখালাম একটু আগে, কই গেল, অথবা এই যে 400 টাকা যেটা তার আদায়যোগ্য, এটা আদায়যোগ্য কলাম। তারপরে হচ্ছে এটা বকেয়ার কলাম, বকেয়ার মধ্যে নতুন বকেয়া, আর এটা হচ্ছে সমাপনী বকেয়া। মাইনাস থাকলে অ্যাডভান্স, এটা আপনারা জানেন। ঋণ স্থিতি কত, আসল, সার্ভিস চার্জ, মোট। তারপরে হচ্ছে আপনার বিতরণ তারিখ, বিতরণের পরিমাণ, সঞ্চয় স্থিতি, এগুলো সব ওই আগের মতো। এক্সট্রা হচ্ছে এখানে কালেকশন শিটের প্রত্যেক মেম্বারের পাশে আরেকটা আই বাটন আছে। এই আই বাটনে ক্লিক করলে ওই মেম্বারের ডিটেলস তথ্য আবার এখানে আলাদাভাবে দেখতে পারবেন। তার ব্যক্তিগত তথ্য, তার ঋণের তথ্য এবং তার সঞ্চয়ের তথ্য, এখানে আলাদাভাবে ডিটেলসটা পাবেন। আপনার প্রথম পেজে যদি কালেকশন হয়ে থাকে, এই যে সিলেকশনটা হয়েছে এটা কিন্তু প্রথম পেজের হয়েছে। সেকেন্ডে যাই, সরি আমি একটু ভুল বলছি, একই সাথে কিন্তু প্রথম পেজ আর সেকেন্ড পেজ সবগুলো একসাথে হয়েছে। তো এই যে কালেকশন যেটা দেখাচ্ছে, মোট কালেকশন 8850, 2 পেজ মিলে কিন্তু এই সমিতির সব মিলে মোট কালেকশন কত টাকা, ঋণ, সাধারণ সঞ্চয়, স্বেচ্ছা সঞ্চয়, আর এটা আজকের আদায়যোগ্য ঋণ কত টাকা ছিল, আর মোট সদস্য কতজন, 105 জন। আর নিচে এখানে একটা সামারি পাবেন, কোন লোনে কোন সঞ্চয়ে কত টাকা কালেকশন হচ্ছে সেটা পাবেন। সঞ্চয় এখানে কিছু দেওয়া হয়নি কোনোটাতে, এই জন্য আসে নাই আর কি। তো এরকম ভাবে সবকিছু দিয়ে এই যে সাবমিট দিলে কিন্তু আমার এই সমিতিটার কালেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কালেকশন করার পরে ওই সমিতিটাকে আবার যদি আমরা নিয়ে আসি, এখানে যেটা দেখাচ্ছে যে যেগুলো অলরেডি সাবমিট হয়ে গেছে, এগুলো কিন্তু আর এখানে এডিট করতে পারবেন না বা লিখতে পারবেন না, ওই আগের মতো করেই। এটা তখন আপনাদের যদি ঠিক করতে হয় কারেকশন দিয়ে করতে হবে। এটা গেল হচ্ছে কালেকশন, সমিতি ভিত্তিক কালেকশন। আর কেউ যদি মনে করেন সমিতি ভিত্তিক এন্ট্রি দেওয়ার পরও আপনার হয়তো সমিতির এন্ট্রি দেওয়া শেষ, হ্যাঁ, এখন এই একটা দুটা মেম্বার, শিমুল মোল্লা, ধরেন পরে এসে আপনাকে টাকা দিছে, আপনি চাইলে এই ফর্ম থেকেও এন্ট্রি নিতে পারবেন। আবার এখানে সিঙ্গেল এন্ট্রি নেওয়ারও সুযোগ আছে। কেউ যদি মনে করেন যে আমি সমিতি ভিত্তিক এন্ট্রি দিব না,
একজন একজন করে এন্ট্রি দিব, তাহলে এই যে কালেকশন শিট একক সদস্য ভিত্তিক এই ফর্মে আসবে। এখানে এসে শাখা সিলেক্ট করে মাঠকর্মী, সমিতি, সদস্যর নাম বা আইডি সিলেক্ট করে সার্চ দিলে ওই সদস্য চলে আসবে। সেক্ষেত্রে এটা প্রথমটা হচ্ছে সঞ্চয়ের তথ্য, কালেকশনের পরিমাণের ঘরে আপনি সঞ্চয় কত টাকা কালেকশন হয়েছে, এরপরে হচ্ছে লোনি সদস্যের লোনে কালেকশনের পরিমাণ কত টাকা সেটা লিখে সাবমিট দিলে কিন্তু হবে। এখানে দেখেন আরেকটা পার্থক্য আছে পুরাতনটার সাথে। একটু আগে যে কালেকশন শিট দেখালাম, এই কালেকশনের শিট দিয়ে আমার সমিতি ভিত্তিক যখন আপনি এন্ট্রি দিবেন, ওটা কিন্তু আমার ক্যাশ কালেকশন হিসেবেই বুকিং হবে। আর আপনি একটা একটা করে সদস্য ভিত্তিক যখন এন্ট্রি দিচ্ছেন, এখানে চাইলে আপনি আবার মাধ্যম বলতে পারবেন যে এই কালেকশনটা আপনার কি ক্যাশ থেকে হয়েছে, ক্যাশ থেকে হলে ক্যাশ, যদি ব্যাংক থেকে হয় তাহলে কোন ব্যাংক থেকে হয়েছে ব্যাংকের নামটাও দিতে পারবেন। আর যদি এম ব্যাংক মানে বিকাশ বা নগদের মাধ্যমে হয়ে থাকে কালেকশন, তাহলে কোন মোবাইল ব্যাংক থেকে হয়েছে সে মোবাইল, এখানে আসলে আমি যে প্রতিষ্ঠান দিয়ে দেখাচ্ছি ওই লেজারটা নাই, বাট মোবাইল ব্যাংক থেকেও যদি কালেকশন হয়ে থাকে, বিকাশ বা নগদ লেজার গুলো করা থাকলে সেই মোবাইল ব্যাংকিং এর নাম্বারটাও আপনি নিতে পারবেন যে কোন নাম্বার থেকে আমার কালেকশন হয়েছে, দিয়ে আপনি একজন একজন সদস্য করেও এখানে আপনি সাবমিট দিতে পারবেন। তো এটা উপরেরটা ছিল সমিতি ভিত্তিক, এটা হচ্ছে একজন একজন করে। হ্যাঁ, আচ্ছা, বিবিধ ফি আদায়। বিবিধ ফি আদায়টা হচ্ছে আপনারা জানেন তো অলরেডি যে ভর্তির সময় তো আপনারা ভর্তি ফি নিয়ে থাকেন, পাস বইয়ের ফি নিয়ে থাকেন। তো অনেক সময় দেখা যায় যে পাস বই আবার নতুন করে বিক্রি করতে হয়, কারণ আগেরটা হয়তো শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে পাস বই ফি যখন আবার নতুন ভাবে নিবেন, এখানে ওই শাখা সিলেক্ট করে সদস্য সিলেক্ট করে ওজনে ক্লিক করলে যে ফি এর নাম পাস বই ফি, অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফি তো আবার দ্বিতীয়বার আর নিবেন না, পাস বই ফি নিয়ে আপনি এখানে সাবমিট দিতে পারবেন। আর এখানে আপনাকে বলতে হবে লেনদেনের মাধ্যমটা কি, মানে আপনার কালেকশনটা হচ্ছে ক্যাশে, ব্যাংকে নাকি মোবাইল ব্যাংকে। এটা হচ্ছে আপনার বিবিধ ফি আদায়। আচ্ছা, একটু মাঝখানে কথা বলি আপনাদের সাথে। হ্যালো, আচ্ছা, আমি যতটুকু এখন দেখাইছি, কি কি দেখাইছি, সদস্য ভর্তি, সমিতি ভিত্তিক কালেকশন, তারপর হচ্ছে একজন একজন করে কিভাবে কালেকশন এন্ট্রি দিবে। এই তিনটা ফর্ম ফিল্ড অফিসাররাও ব্যবহার করে থাকেন, আবার ম্যানেজার ভাইদেরও লাগে বা অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদেরও লাগে। এখন আমি কি আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক চাচ্ছি, আমি কি, যেহেতু আমার এজেন্টার মধ্যে ছিল যে আমি আগে ফিল্ড অফিসাররা যারা থাকবেন তাদের এন্ট্রি গুলো আগে দেখাবো এবং তারা ওয়েব থেকে এবং অ্যাপস থেকে কিভাবে দিবে, তাহলে আপনারা চাইলে তাহলে আমি এখন অ্যাপসে এই সেম এন্ট্রি গুলো কিভাবে দেখাবে, তাহলে অ্যাপসে আমি চলে যাব। আর ম্যানেজারের ভাইদের যে আরো এন্ট্রি যেগুলো আছে, ঋণ বিতরণ, এগুলোতে তো আসলে ফিল্ড অফিসারের এই মুহূর্তে জানার দরকার নাই। ঋণ বিতরণ, আরেকটা আছে হয়তো সঞ্চয় ফেরত, সেটা আমি দেখাবো। তো আপনারা কি বলেন, আমি কি এখন অ্যাপসে চলে যে ফিল্ড অফিসারদের এন্ট্রি গুলো দেখাবো, নাকি ধারাবাহিক ভাবে সবগুলো দেখাবো, ঋণ বিতরণ বা ভাউচার এন্ট্রি? আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। ঋণ বিতরণ এগুলো দেখালে তো মনে হয় ভালো হয়। ভাউচার এন্ট্রি, ঋণ বিতরণ এগুলো কিন্তু ফিল্ড অফিসারের কাজ না, কিন্তু এখন কিন্তু মেন ফোকাসটা হচ্ছে ফিল্ড অফিসারের এন্ট্রি গুলো আগে দেওয়া। ফিল্ড অফিসারের তিন ধরনের এন্ট্রি আমি ওয়েবে অলরেডি দেখাইছি, আরো দুটা এন্ট্রি বাকি আছে। একটা হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করা, আরেকটা হচ্ছে সঞ্চয় ফেরত দেওয়া। এই দুটা হয়ে গেলে কিন্তু ফিল্ড অফিসারের ওয়েবে দেখানো শেষ। তাহলে ফিল্ড অফিসার কেন্দ্রিক যদি এই সেম এন্ট্রি গুলো দেখাতে হয়, তাহলে অ্যাপসেটটা আমি দেখাই নেব। এরপরে আমি চাচ্ছিলাম ম্যানেজার ভাইদের যে কাজগুলো, কারণ আপনাদের কাজের সাথে তো এফওদের কাজের সম্পৃক্ততা নাই। দেখান, যেটা ভালো মনে হয় সেটা দেখ। ফিল্ড অফিসারদের কাজগুলো আগে দেখাই দেন। বিবিধ ফি আদায় করে আরেকটা যেটা বলি, আচ্ছা, মাইক্রোফোন যাদের অন আছে আবার একটু অফ করে নেন, হ্যাঁ, মিউট করে নেন। আচ্ছা, এখন যেটা দেখাবো, সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করা বা সঞ্চয় হিসাব খুলুন। এটা 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 হচ্ছে দেখেন পুরাতন ভাষণে কিন্তু সদস্য যখন ভর্তি করতেন
সাধারণ সঞ্চয় এবং স্বেচ্ছা সঞ্চয়ের অ্যাকাউন্ট কিন্তু আলাদাভাবে না আমি দেখি না, না মেসেজ আমি দেখি নাই। ওয়েবের এই দুটা ফর্ম হয়ে গেলে তাহলে A4 ওয়েবের কাজ শেষ, সেভিংস অ্যাকাউন্ট ওপেন আর সঞ্চয় উজ্জ্বল। তারপরে আমি A4 কাজগুলো অ্যাপে দেখাই দেবো। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। আচ্ছা, কেউ একজন মনে হয় মেসেজ দিয়েছেন যে অ্যাপস দেখানোর জন্য। অ্যাপসটা আমি দেখাবো। ওয়েবে আর দুটা এন্ট্রি ফর্ম আমি দেখাবো, যেটা ফিল্ড অফিসারের কাজ। একটা হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করা, আরেকটা হচ্ছে আপনার সঞ্চয় ফেরত দেওয়া। তো এই দুটা ফর্ম ওয়েবে দেখানো শেষে ফিল্ড অফিসার দিয়ে লগ ইন করে ফিল্ড অফিসারের অ্যাপসে যে কাজগুলো সেগুলো আমি দেখাবো। হ্যাঁ, আর দুটা ফর্ম আমি ওয়েবে দেখে নিই, তারপরে অ্যাপসে চলে যাব। আচ্ছা, আমি সঞ্চয় হিসাব খুলুন এখানে আসছি। আপনাদের জন্য আমি আবার সদস্য ভর্তির এখানে যাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য। দেখেন, সদস্য যখন ভর্তি করছিলাম তখন এই যে সঞ্চয় তথ্য বলে একটা অপশন এখানে নতুন ভাবে আসছে, যেটা পুরাতনটাতে নাই। এখানেই কিন্তু সাধারণ সঞ্চয় এবং যাদের স্বেচ্ছা সঞ্চয় থাকবে তাদের আবার স্বেচ্ছা সঞ্চয় অপশনটাও এখানে পাবে। সাধারণ সঞ্চয় এবং স্বেচ্ছা সঞ্চয় অ্যাকাউন্ট কিন্তু এখান থেকেই ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে সাধারণ সঞ্চয় স্বেচ্ছা সঞ্চয় ওপেন হয়ে যাচ্ছে ভর্তির সময়। এখন যাদের হচ্ছে ধরেন কি বলে LTS অ্যাকাউন্ট আছে, FDR আছে, এই ধরনের সঞ্চয়গুলো কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে হলে এই জায়গাটায় আসতে হবে, সঞ্চয় হিসাব খুলুন। এখানে এসে যুক্ত করুনে ক্লিক করবেন। যুক্ত করুনে ক্লিক করে সদস্যকে সার্চ করে এনে কি ধরনের সঞ্চয় আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন। দেখেন, এখানে প্রথমে আসছে স্পেশাল সেভিংস। এই যে DPS বা LTS বা FDR, আপনারা জানেন যেগুলোকে আমরা সফটওয়্যারের ভাষায় স্পেশাল সেভিংস বলি। তো স্পেশাল সেভিংস সিলেক্ট করলে আপনার প্রতিষ্ঠানে যে ধরনের সেভিংস গুলো ক্রিয়েট করা আছে, যেমন আগাদিয়াতে মান্থলি সেভিংস মানে LTS, আরেকটা আছে MBS বা মাসে মাসে যেটা বেনিফিট নেয়, এই ধরনের দুই ধরনের সেভিংস প্রোডাক্ট ক্রিয়েট করা আছে। এখানে ক্লিক করলে প্রথমে দিতে হবে আপনাকে মাস, ধরেন 60 মাস, মুনাফার হার সেট করাই আছে। তারপরে ইনস্টলমেন্ট সাইজ, আচ্ছা এটা কিছুটা সেটআপ বাকি আছে, কিন্তু আমি এটা বলে যাই। আমি অন্য একটা ক্লায়েন্ট মানে ডেমো দিয়ে একটু দেখাই। হ্যাঁ, এখানে কিছুটা সেটআপ বাকি আছে, তো ওই অপশনটা ওখানে আসে নাই। এখান থেকে একটু দেখাই এই এন্ট্রি ফর্মটা। লেনদেনে ছিলাম সঞ্চয় হিসাব খুলুন, যুক্ত করুন, শাখা, সদস্যকে নিয়ে আসলাম। সঞ্চয় ক্যাটাগরি হচ্ছে স্পেশাল সেভিংস। সঞ্চয়ের নাম, এখানে দেখেন আমার সব ধরনের প্রোডাক্ট তৈরি করা আছে। তো ধরেন হচ্ছে আমি এটা দিব ডিপোজিট পেনশন স্কিম বা DPS। এখানে আমি মাস দিলাম। এই যে আমার ইনস্টলমেন্ট সাইজ, একটা খেয়াল করেন, আগের ভার্সনে কিন্তু ইনস্টলমেন্ট সাইজ একটা সদস্য কত ইনস্টলমেন্ট দিবে মাসে LTS এর বা DPS এর, ওটা কিন্তু লিখে দিতে হতো। এখানে কিন্তু লিখে দিতে হবে না, এখানে ড্রপ ডাউনে আগে থেকে সেট করা থাকতে হবে। এটা প্রোডাক্ট সেটআপে থাকতে হয়। তো যেটা সেট করা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবে। দেখেন 200 টাকা করে উনি যদি জমা দেয় 5 বছরে 60 মাসে, তাহলে ওনার প্রিন্সিপাল পেয়েবল অ্যামাউন্ট হবে 12,000 টাকা। এটা কিন্তু শুধু প্রিন্সিপালেরটা দেখাচ্ছে। এখানে এটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, এটুকুই পার্থক্য। আর যাদের হচ্ছে FDR প্রোডাক্ট আছে, FDR এর ক্ষেত্রে আবার দেখি, FDR বা হচ্ছে যে মান্থলি বেনিফিট মানে মাসে মাসে যেটা মুনাফা নেবে, সেক্ষেত্রে কি কি আছে। MBS সঞ্চয়ের মুনাফা বুকিং কখন করতে যান, দেখেন পুরাতন ভাষণে অনেককে আমরা এইভাবে বলছি আগে। আপনারা যদি মাসের ধরেন 31 মে অথবা এটা কি মাস, এপ্রিলের 30 তারিখে যদি অ্যাকাউন্ট ওপেন করা হতো, তখন কিন্তু কি করতো, ওই মাস ক্লোজ না হওয়া পর্যন্ত কিন্তু ওই সঞ্চয়ের উপর মুনাফাটা বুকিং হতো না। ফলে আপনারা চাইলেও কিন্তু মাসের ভিতরে কিন্তু ওই মুনাফাটা দিতে পারতেন না, যদি অ্যাকাউন্টটা মানে মাসের শেষে ওপেন করতেন। মানে এটা পুরাতন ভার্সনে একটা লিমিটেশন ছিল। এখানে কিন্তু আর ওই অপশনটা নাই। এখানে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার সময় জিজ্ঞেস করবে যে আপনি মুনাফাটা কখন বুকিং করতে চান। যদি আপনি বলেন মাসের শেষ তারিখে হলে মাসের শেষে 30 এপ্রিলে যদি আপনি সদস্যকে ভর্তি করেন, ওই সদস্যের মুনাফা বুকিং কিন্তু মাসের শেষ তারিখেই বুকিং করবে।
এবং এটার জন্য কিন্তু ওই 30 তারিখ ক্লোজ না হলে কিন্তু বুকিংটা পড়বে না, অর্থাৎ ওই মুনাফাটা কিন্তু আপনি আর 30 এপ্রিলে দিতে পারবেন না, মে মাসে দিতে পারবেন। ফলে আপনাদের করতে হবে কি, আপনারা যারা মাসের ভিতরেই দিতে চান অ্যাকাউন্ট খোলার তারিখে সিলেক্ট করবেন। তাহলে আপনি যদি 30 এপ্রিলে যদি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে 30 এপ্রিলে আপনার ব্রাঞ্চের তারিখ আছে 30 এপ্রিল, ডে এন্ড না করেও কিন্তু ওই তারিখেই মুনাফা বুকিংটা হয়ে থাকবে এবং আপনি চাইলে ওই তারিখেই মুনাফাটা সদস্যকে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে মেয়াদ, তারপরে হচ্ছে জমাকৃত টাকার পরিমাণ, কত টাকা সে জমা করলো, তারপরে হচ্ছে আপনি কি সদস্যের মুনাফা স্বয়ংক্রিয়ভাবে স্বেচ্ছা বা সাধারণ বা স্বেচ্ছা সঞ্চয় অ্যাকাউন্টে স্থানান্তর করতে চান কিনা। এটা মানে হচ্ছে ধরেন তার মেয়াদ শেষ হয়ে গেল, হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি এটা ডিসাইড করলেন, মানে যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে, 1 বছরের জন্য সে রাখলো বা 5 বছরের জন্য সে রাখলো, এটা এখন আপনি চাচ্ছেন এর যে মুনাফা অ্যামাউন্টটা থাকবে সেটা কি আপনি স্বয়ংক্রিয়ভাবে মানে সদস্যের যে সাধারণ সঞ্চয় বা স্বেচ্ছা সঞ্চয় থাকবে, এটা যদি আপনি হ্যাঁ সেট করে রাখেন, তাহলে সিস্টেম থেকে অটোমেটিক ওই টাকাটা কিন্তু তার সাধারণ সঞ্চয়ে ট্রান্সফার হয়ে যাবে এবং সাধারণ সঞ্চয়ের কোনটাতে ট্রান্সফার হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটা গেল হচ্ছে মান্থলি বেনিফিট স্কিম, যেটা মাসে মাসে মুনাফা দেয়া হয়। আরেকটা আছে হচ্ছে এফডিআর। এফডিআর এর ক্ষেত্রে আমরা দেখি পার্থক্যটা কি। এইটুকু সেম, জমাকৃত টাকা পরিমাণ যা যা দিলাম সেম। এখানে শুধু আপনাকে বলছে যে আপনি মেয়াদ পূর্তির তারিখের পরে এফডিআর এর টাকা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করতে চান কিনা। অর্থাৎ এটা মেয়াদ শেষ হয়ে গেলেই যে এটা বন্ধ হয়ে যাবে, অটো ক্লোজ হয়ে যাবে, ব্যাপারটা তা না। আপনি যদি এখানে হ্যাঁ দিয়ে রাখেন, অনুগ্রহ করে নবায়ন করুন, তাহলে নবায়নটা আসলে হবে কি, শুধু প্রিন্সিপালের টাকা নাকি প্রিন্সিপাল সহ। আপনি ধরেন বলে রাখলেন অনলি প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল সহ, তাহলে কিন্তু এটা ম্যাচুরিড হয়ে যাওয়ার পরে ওই অ্যাকাউন্টটা ক্লোজ হবে না, এটা আবার চাইলে এটা আবার অটোমেটিক এটা কিন্তু নবায়ন হয়ে যাবে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট ওপেনের সময় যদি এগুলো আপনারা সেট করে রাখেন। আর সবকিছু ফিল্ড পূরণ করে লাস্টে আপনাকে বলতে হবে যে এই সঞ্চয় যে অ্যাকাউন্টটা ওপেন করতেছেন, এটা এই যে টাকাটা এই যে জমা হচ্ছে, জমাকৃত টাকার পরিমাণ, এটা কি আপনার ক্যাশে কালেকশন হচ্ছে নাকি ব্যাংকে নাকি মোবাইল ব্যাংকে, যেটা দিয়ে হবে সেটা সিলেক্ট করে সাবমিট দিবেন। এই হয়ে গেল সঞ্চয় অ্যাকাউন্ট ওপেনের ব্যাপার। আর সঞ্চয় উত্তোলন, সঞ্চয় উত্তোলনে ক্লিক করলে ওই একইভাবে সদস্যকে সার্চ করে আনতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি সঞ্চয় উত্তোলন বা বেশ কিছু এন্ট্রি ফর্মে কিন্তু আমরা এখন ছবি দেখানোর ব্যবস্থা রাখছি নতুন ভার্সনে, অর্থাৎ ফেরতের সময় বা বিতরণের সময় ওই সদস্যের ভর্তি সময় যে ছবিটা দেয়া থাকবে বা স্বাক্ষরটা দেয়া থাকবে, ওটা কিন্তু এখানে দেখতে পাবেন, দেখাবে। আমি যে সদস্য সিলেক্ট করছি ওটা আসলে নাই, থাকলে এখানে ছবি দেখাতো। আচ্ছা, সদস্য নিয়ে আসার পরে এখানে শুধু সঞ্চয়ের ক্যাটাগরিটা ওই সদস্যের যে সঞ্চয় আছে সেটাই আসলো, তারপরে সঞ্চয়ের নাম, অ্যাকাউন্ট নাম্বার। এই সদস্যের আসলে কোনো ব্যালেন্স নাই, একটা সদস্য নিয়ে দেখুন। এগুলো মোটামুটি একই রকম, আগে যেভাবে করতেন এখানেও তাই। আচ্ছা, এখানেও ব্যালেন্স নাই। আচ্ছা, আমি একটু ওই আগের প্রতিষ্ঠানেই আবার লগ ইন করি, এখানে হয়তো পাবো। আচ্ছা, এই সদস্যের যেমন আমরা দেখতে পাচ্ছি 1750 টাকার 50 টাকা মুনাফা স্থিতি আছে। উত্তোলনের ধরন, এটা কি পূর্ণ উত্তোলন নাকি আংশিক উত্তোলন। আংশিক উত্তোলন দিলে লেনদেনের মাধ্যম দিবেন এবং উত্তোলনের পরিমাণ লিখে দিবেন। আর যদি পূর্ণ উত্তোলন লিখেন তাহলে কিন্তু এই মুনাফা সহ সব টোটাল চলে আসছে, এখানে আর লিখতে পারবেন না। এইভাবে জাস্ট সাবমিট দিলে কিন্তু এটা আমার সঞ্চয় উত্তোলন হয়ে যাবে। এখানে দেখেন যে অ্যাপসটা দেখা যাচ্ছে স্বস্তি আগামী, হ্যাঁ, এটা হচ্ছে নতুন ভার্সনের অ্যাপস। এখানে টাচ করলে
এরকম আসবে। এখানেও প্রথমে ক্লিয়ার ডিবি অপশন আছে, ওখানে ওই যে ডাটা ক্লিয়ার করতেন না, এখানে ক্লিয়ার ডিবি একই জিনিস। কারণ আমি এখানে ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। আমাদের এখানে লগ ইন সিস্টেমও ওই রকম। অর্গানাইজেশন আইডিটা অ্যাপসে আগে কি হতো, ড্রপ ডাউন থেকে মানে সিলেক্ট করতেন, এখানে সিলেকশন অপশন না, এখানে আপনাকে প্রথমবার শুধু লিখতে হবে, পরের বার কিন্তু আর লিখতে হবে না। তো ভয় পাওয়ার কিছু নাই, এখানে প্রথমবার শুধু লিখবেন। ধরেন আমরা আগাদিয়াতে ঢুকবো, যেহেতু ASGSSL ইউজার আইডি, যেহেতু আমরা এফও দিয়ে দেখবো, আমি একটা এফও আইডিটা নিয়ে নিই, যার একটু দেখে নিই, দাঁড়ান ওয়েব থেকে একটু দেখে নিই কার্ডটা দিয়ে কালেকশন দিচ্ছিলাম তখন ফয়সাল না। আচ্ছা উজ্জ্বল দিয়ে ঢুকি, উজ্জ্বল। আচ্ছা এই যে লগ ইন দিব এখন। এই যে দেখেন এখানে কিন্তু বলতেছে ব্রাঞ্চে, যেহেতু আমি ম্যানেজার আইডি দিয়ে লগ ইন করছি, এখানে হায়ারার্কি ইনফোতে কিন্তু ব্রাঞ্চ সিলেক্টেড হয়ে আছে এবং উনি যে ব্রাঞ্চের ম্যানেজার সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। হায়ারার্কি ইনফো ডিটেলস মানে হচ্ছে এটা ব্রাঞ্চ। পরে সাবমিট দিলাম। আচ্ছা অ্যাপসটাও আমরা কিন্তু অচিরেই বাংলা করে ফেলবো, কিছু কিছু ফিল্ড বাংলা দেখায়, কিছু কিছু ইংলিশ দেখায়, বাট এই নতুন ভার্সনে অ্যাপসে কিন্তু আপনারা বাংলা ভার্সন পাবেন, এটা আমাদের কাজের মধ্যে আছে। আচ্ছা প্রথমেই দেখেন লগ ইনের পরে এখানেও অ্যাপসেও প্রথমে আছে ড্যাশবোর্ড, পরের যে বাটন এখানে যদি টাচ করেন তাহলে এটা হচ্ছে ডেইলি ওয়ার্ক। ডেইলি ওয়ার্কের যে যে কাজ, যা যা কাজ সব এখানে এই অপশনের মধ্যে আছে এবং এখানে দুটো ভাগ করা আছে, একটা হচ্ছে MIS আর একটা হচ্ছে AIS। MIS এর এন্ট্রি ফর্ম গুলো সব এখানে, AIS এ যদি ক্লিক করেন তাহলে AIS এর যে ভাউচার এন্ট্রি যে এন্ট্রি ফর্ম গুলো সেগুলো এখানে পাবেন। আচ্ছা এরপরে দেখেন আরেকটা বইয়ের মতো দেখা যাচ্ছে একটা আইকন, এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে আমার রিপোর্ট প্যানেল, এখানে রিপোর্ট গুলো সব পাবেন। আর লাস্টের তিনটা ডট যেটা, এটা হচ্ছে আদার অপশন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। এবং যারা ম্যানেজার, ডেন করতে গেলে তো পুরাতন ভার্সনে ওয়েব থেকে ছাড়া অপশন ছিল না, ওয়েব থেকেই ডেন করা লাগতো, এখন কিন্তু ডেন আপনারা মোবাইল অ্যাপস থেকেও করতে পারবেন, ওয়েব থেকে যে করতে হবে এরকম না। তো এই নতুন ভার্সনের অ্যাপস এমন ভাবে বানানো হয়েছে, এখানে কিন্তু যে অ্যাডমিন হোক, এরিয়া ম্যানেজার হোক, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হোক, অ্যাকাউন্ট্যান্ট হোক, ফিল্ড অফিসার হোক, ব্রাঞ্চ ম্যানেজার হোক, যে কেউ লগ ইন করতে পারবে এবং তাদের কাজগুলোও করতে পারবে, রিপোর্ট দেখতে পারবে। এবং যত রকমের এন্ট্রি ফর্ম ওয়েবে আছে সবগুলো এন্ট্রি ফর্ম এখানে আছে, শুধুমাত্র সেটআপের এন্ট্রি ফর্ম গুলো এখানে নাই। সেটআপ বলতে আমি বোঝাচ্ছি সমিতি সেটআপ বা হচ্ছে ওই যে লোন টোন যে বানানো গুলা, এই জিনিসগুলো অ্যাপসে নাই। আরেকটা যেটা অ্যাপসে নাই, সংশোধন যে ফর্মগুলা মানে কারেকশনের যে এন্ট্রি ফর্মগুলো সেগুলো অ্যাপসে নাই। এছাড়া এন্ট্রি রিলেটেড যা যা জিনিস সব কিন্তু এখানে আছে। আর এখানে বাংলা ইংলিশ আপনি করতে পারবেন। এখন বাংলা ভিউ দিলে বাংলা দেখাবে, কিন্তু হয়তো কিছু মিক্সড পাবেন, কোথাও কোথাও বাংলা আছে, কোথাও কোথাও ইংলিশ আছে, কারণ আমাদের এটা পর্যায়ক্রমে এখনো কাজ চলতেছে, বাংলা করার কাজটা চলতেছে। দেখেন আমি এখন বাংলা করে দিছি। সেম ওয়েতে আপনাদের যেহেতু মনে থাকার কথা, আমি এখানে আর ডিটেলস বলবো না যেহেতু আমি ওয়েবে দেখাইছি, বাট ড্যাশবোর্ডের মধ্যে ওই আইটেম ওয়েবে যা যা দেখছেন সেম এখানে আছে। প্রথমে এই যে প্রোগ্রাম, অ্যাকাউন্টস, অ্যানালিটিক্স, প্রোগ্রামের মধ্যে যে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ওখানেও ছিল, এখানেও আছে। তারপরে আজকের লেনদেন, আজকের লেনদেন যা যা হবে বা হচ্ছে এখানে পাবেন। এখানে অ্যাডিশনাল কিছু জিনিস আমরা এখানে দিছি, যেমন ধরেন এখানে কিছু কিছু মেসেজ আমরা হয়তো দেই, বা ছুটি ঘোষণা কিভাবে করতে হবে, বা এরকম কিছু কিছু জিনিস যেটা ফিচার্স, এই অ্যাপসে কি কি ফিচার্স আছে সেগুলো এখানে আবার দেখতে পাবেন। তারপরে ওই যে ওয়েবে যেটা দেখাইছিলাম দক্ষতা ভিত্তিক যে র্যাঙ্কিং সেগুলো এখানে দেখতে পারবেন। তবে এখানে এই অ্যাপসের একটা জিনিস একটু মাথায় রাখবেন, যেহেতু মোবাইলের মধ্যে সবকিছু দেওয়া, সেহেতু মোবাইলের স্ক্রিনটা তো আসলে ছোট, সব তো একসাথে দেখানো যায় না। তো এখানকার একটা প্যাটার্ন হচ্ছে এই যে একটা নীল রঙের নিচের দিকে আইকন, একটা বাটন দেখা যাচ্ছে, এই আইকন যেখানে যেখানে দেখবেন সেখানে বুঝে নিবেন যে এর ভিতরে কিছু আছে। ফলে আপনি যদি এখানে ক্লিক করেন, এর ভিতরে যা আছে সেই জিনিসগুলো কিন্তু ওপেন হবে। ঠিক আছে, আবার এরকম আরেকটা কিন্তু ওপেন হলো, আবার ওই একই আইকনে যদি আবার ক্লিক করেন তাহলে কিন্তু ওটা আবার ক্লোজ হয়ে যাবে। দেখেন ক্লোজ হয়ে গেছে।
ঠিক আছে। আর নিচে যে বকেয়া সদস্যের তালিকা ওয়েবে দেখাইছিলাম, এখানে অ্যাডিশনাল একটা সুবিধা পাবেন এই অ্যাপসে। এখানে আমি যখন এখানে দিলাম, সদস্যগুলো তো আসছে, আগের মতোই আসছে, কিন্তু ওই যে মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বারটা কিন্তু এখানে নাম্বার দেখায় নাই। এখানে মোবাইল নাম্বারের পাশে সরাসরি ডায়াল কল আছে। আর মোবাইল নাম্বারটা যদি আপনি অ্যাকচুয়ালি দেখতে চান, যা বিস্তারিত দেখতে চান, তাহলে এখানে ওই আইকন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওই যে ডিটেলস, যে মেম্বারের তথ্য, সে এখানে মোবাইলগুলো সব ডিটেলস দেখতে পাচ্ছেন। আর এই আইকনটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি মোবাইলের যে নাম্বারটা, এটা ডায়াল প্যাডে চলে আসবে। এই মেম্বারের নাম্বার নাই, আসলে 0 আছে। দেখেন এই মেম্বারের নাম্বার আছে, আমি আরেকটাতে টাচ করছি, ওই মেম্বারে মোবাইল নাম্বার কিন্তু সরাসরি মোবাইলের ডায়াল প্যাডে চলে আসছে। অর্থাৎ আপনি বকেয়া সদস্যের তালিকা এখানে দেখলেন, দেখে আপনি ভাবলেন ঠিক আছে এই মেম্বারটাকে আমার কল দিতে হবে, তাহলে আপনি সরাসরি এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু সাথে সাথে সেখানে কল চলে যাবে। ঠিক আছে, এই সুবিধাটা আপনি অ্যাপসে এক্সট্রা পাবেন। তো এটা গেল হচ্ছে আমার প্রোগ্রামের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড কিন্তু ম্যানেজারও পাবে, এফও ঢুকলে এফোরটা পাবে, অ্যাডমিন ঢুকলে পুরো প্রতিষ্ঠানের পাবে, সেইভাবেই করা। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস। একই রকম ভাবে অ্যাকাউন্টস এর ইনফরমেশন যেটা ওয়েবে ছিল সেম এখানে আছে। আর অ্যাডিশনাল যেটা, ওই যে ম্যানেজার ভাইয়ের যে নাম্বারটা, মোবাইল নাম্বার, এটা ম্যানেজার ভাইয়ের মোবাইল নাম্বারে সরাসরি এখানে ডায়াল প্যাডে ক্লিক করলে এটা কল চলে যাবে। এটা কিন্তু ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেয়া হয়েছে। আর অ্যানালিটিক্স ওখানে যা ছিল এখানেও সেম ওয়েতে এখানে আছে। এটা গেল আমার ড্যাশবোর্ড। আচ্ছা, ইউজার প্রোফাইল এখানে একটা দেখা যাচ্ছে। এখানে যদি টাচ করেন, যিনি লগ ইন করা হয়েছে, যাকে দিয়ে উজ্জ্বল ভাইকে, উজ্জ্বল ভাইয়ের আইডি দিয়ে এখানে লগ ইন করছি। এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে আপডেট করা নাই, যেহেতু এটা মাইগ্রেশন ডাটা। আমাদের মাইগ্রেশন আসলে এখানে শেষ হয়নি, আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিছু ডাটা এখানে ডামি হিসেবে দিছি, এই জন্য হয়তো ডাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কিন্তু এখানেই কিন্তু উজ্জ্বল যিনি লগ ইন করেছেন, উজ্জ্বল ভাই, তার আইডি দিয়ে, তার ইনফরমেশন এখানেই সব দেখা যাবে, যে তার ডেজিগনেশন কি, তিনি কোন ব্রাঞ্চের, তার জয়নিং ডেট কত, তো ওনার স্টাফ ক্যাটাগরি কি। স্টাফ ক্যাটাগরি মানে উনি কি পার্মানেন্ট স্টাফ নাকি হচ্ছে উনি কন্ট্রাকচুয়াল স্টাফ, এই ক্যাটাগরি গুলো এখানে দেখা যাবে। এবং নিচে এখানে উনি চাইলে যেটা কি কি চেঞ্জ করতে পারবে, এখান থেকে উনি ওনার ইনফরমেশন, ধরেন ওনার ইমেল অ্যাড্রেস, এটা উনি আপডেট করতে পারবে। এবং পাসওয়ার্ড, ওনার এই যে অ্যাপসে ঢোকার বা সফটওয়্যারে লগ ইন করার যে পাসওয়ার্ডটা, সেটা উনি চাইলে অ্যাপস থেকেও, এখান থেকে উনি আপডেট করতে পারবেন। এটা হচ্ছে ইউজার প্রোফাইলের মধ্যে গেলে পাওয়া যাবে। আচ্ছা, এবার আমি এন্ট্রি ফর্মে যাই। এই যে ডেইলি ওয়ার্কের মধ্যে আমি এখন যাচ্ছি, এই জায়গাটা পরের প্যানেলে। এখানে এমআইএস আছে, এআইএস আছে। অপারেশন তারিখ, ওই ব্রাঞ্চের অপারেশন তারিখ হচ্ছে 22 এপ্রিল। এমআইএস এর মধ্যে আমার কি কি এন্ট্রি ফর্ম, প্রথমে আছে সমিতি ভিত্তিক আদায়, অর্থাৎ এটা কালেকশন শিট। তারপরে সদস্য ভিত্তিক আদায়, ওটা হচ্ছে সিঙ্গেল সদস্য। বিবিধ ফি আদায়, সঞ্চয় উত্তোলন, ঋণ প্রস্তাবনা, ঋণ বিতরণ, এরকম ভাবে সকল এন্ট্রি ফর্ম আছে। তা পুরাতন ভার্সনে আমরা প্রথমেই কি করতাম, অ্যাপসে লগ ইন করলে একটা হচ্ছে ডাটাবেজ আপডেট দিতাম, যাতে অপারেশন তারিখটা চেঞ্জ হয়। আরেকটা কাজ করতাম কালেকশন শিট আপডেট। এই জিনিসগুলা নিচে এর মধ্যে আছে। হ্যাঁ, কি আছে, একটা হচ্ছে এই যে ডিবি আপডেট, তারপরে হচ্ছে কালেকশন শিট আপডেট। এই কাজটা শুরুতেই আপনারা করে নেবেন। একটা হচ্ছে ডিবি আপডেট, আমরা যেহেতু প্রথম টাইম লগ ইন করছি, ডিবি আপডেট না দিলেও চলে, বাট আমি করে দেখাচ্ছি আর কি। আর একটা হচ্ছে কালেকশন শিট আপডেট। দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি সমিতি ভিত্তিক আদায়ের মধ্যে যাব। সমিতি ভিত্তিক আদায়ের মধ্যে প্রথমে আছে শাখা, মাঠকর্মী, কালেকশনের ধরন মানে সমিতিবারের এন্ট্রি দিবেন নাকি সমিতিবার ছাড়া। ওপি মানে হচ্ছে অপারেশন ডেটের। আচ্ছা, ফিল্ড অফিসার আসলে ফিল্ড অফিসার সিলেক্ট করতে হবে, আমি আগেই এটা সিলেক্ট করছি। তাহলে মাঠকর্মী সিলেক্ট করি, জলদি এক্সেপশন সমিতি বার দিলাম হচ্ছে সোমবার, সমিতি সিলেক্ট করলাম, ওই যে ডেইলি সমিতি। যেহেতু স্ক্রিনটা ছোট, তো এখানে যেটা করবেন, এই দেখেন সার্চিং এর এই জায়গাতেই কিন্তু অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে, তাই না? এটা আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন। কিভাবে করবেন, এই কলাপস নামে যে অপশনটা আছে এখানে টাচ করবেন, তাহলে ওটা দেখেন হাইড হয়ে গেছে। আবার এখানে টাচ করলে ওই জিনিসটা আবার ওপেন হবে। এখানে টাচ করলাম, দেখেন ওটা সব চলে গেছে।
এখন তাহলে কি হলো, ওই একই রকম ভাবে আমার কালেকশন শিট কিন্তু এখানে চলে আসছে। প্রথমে আছে আমার সঞ্চয়ী সদস্য, এরপরে আছে আমার হচ্ছে ঋণী সদস্য। এই যে নিচে হচ্ছে আমার ঋণী সদস্যগুলো চলে আসছে। একই রকম ভাবে আমার এখানে সদস্য আইডি, সদস্যর নাম, তারপরে হচ্ছে কিস্তি সংখ্যা, মানে এটা উইক পাস, তারপরে কনফার্ম বাটন, অ্যাকাউন্ট নাম্বার, এডিটটা তো আপনারা জানেন কি করতে হয়। তারপরে এখানে বলি, আমি একটু নিচের দিকে যেখানে ডাটা আছে এখানে দেখাই আদায়। এই আদায়ের মধ্যে হচ্ছে ঋণ আদায়, তারপর সাধারণ সঞ্চয় আদায়, স্বেচ্ছা সঞ্চয় আদায়, আর ডিপিএস। আর ওই অ্যাপস এর মতো এখানেও সেম ভাবে আপনি যদি ভিতরে স্ক্রল করেন তাহলে ওই আদায়কৃত টাকার যা যা ওই মেম্বার ভিত্তিক তথ্য ভিতরে সবকিছু আছে। আর এখানেও সেম অপশন, আগে যেরকম আগে ওই যে ডান পাশে দিয়ে সবুজ করা লাগতো, তারপরে আবার লালও করা লাগতো, মানে যারা অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট করা লাগতো, আবার যারা টাকা কালেকশন দিছে তাদের কনফার্ম করা লাগতো। এখানে আর ওই বিষয়টা নাই, এখানে এখন হচ্ছে একটাই অপশন, এই একটা দিয়ে আপনি সব করবেন। তো যাদের যাদের কালেকশন হবে আপনি প্রয়োজনে উপরে টিক দিয়ে, কনফার্মে সিটে টিক দিয়ে, সব টিক দিয়ে নিতে পারেন। এরপরে যারা যারা কালেকশন অ্যাকচুয়ালি হবে না তাদেরকে আপনি এখান থেকে ডিসিলেক্ট করে দিবেন, এই টিক চিহ্নটা উঠাই দিবেন। ধরেন এর কালেকশন হয় নাই 41 নাম্বার সিরিয়ালের মেম্বারের, তাহলে এর টিক চিহ্নটা উঠাই দিবেন। যাদের যাদের কালেকশন হবে না তাদের উঠাই দিবেন। আচ্ছা, আর সেম ওয়েতে যাদের টাকা হচ্ছে আপনার এডিট করতে হবে, কম বেশি করতে হবে, সে সকল সদস্যের ক্ষেত্রে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখেন এখানে আমার ধরেন এখানে সদস্যের নাম টাম যা যা ছিল আসছে, লোন, জিএস, জিএস, ডিপিএস, তিনটা আসছে। তো লোনের ধরেন হচ্ছে আমার 200 টাকার জায়গায় কালেকশন হয়েছে 300 টাকা, তাহলে 300 টাকা দিব। তারপরে জিএস দিলাম ধরেন হচ্ছে আমি 50 টাকা। যেভাবে আর কি আপনাদের এডিট করা প্রয়োজন, এগুলো আপনারা বর্তমানে অলরেডি করেন, জানেন, আমি জানি সেটা, এভাবে দিয়ে নিলাম। এরপরে ভিতরের যেটা আছে বেসিক্যালি আগের মতোই আছে, একটু অ্যাডিশনাল জিনিস যেটা ওই যে 300 টাকা যেটা আমরা কালেকশন করলাম ঋণ আদায়, এটার মধ্যে ওই যে আসল আদায় কত, সার্ভিস চার্জ আদায় কত, ওয়েবে যেভাবে দেখাইছিলাম এখানেও সেম ভাবে আছে। আর বাকি ফিল্ডগুলোও এখানে সেম ভাবে আছে, যে আজকে দিনের তার ঋণের আদায়যোগ্য কত ছিল, আসল টাকা কত, সার্ভিস চার্জ কত, মোট কত, তারপরে বকেয়ার কত, নতুন বকেয়া কত, সমাপনী বকেয়া কত, এরপরে ঋণ স্থিতি কত, আসল, সার্ভিস চার্জ, মোট, তারপরে বিতরণের তারিখ, বিতরণের পরিমাণ, সাধারণ সঞ্চয় স্থিতি, স্বেচ্ছা সঞ্চয় স্থিতি, ডিপিএস সঞ্চয় স্থিতি, অভিভাবকের নাম। আর ওই মেম্বারের একদম সবকিছু যদি আপনি ডিটেলস দেখতে চান, এই দেখুনের উপরে আই বাটনে ক্লিক করলে আপনি তার ডিটেলসটা একবারে এখানে দেখতে পারবেন। এই যে এখানে তার সব তথ্য আছে, হ্যাঁ, এখানে দেখতে পারবেন। আর এখানে এই যে উপরের যে এই তীর চিহ্ন খেয়াল করবেন, হ্যাঁ, কোথায় আবার যদি ব্যাকে ওই ফর্মেই আবার যদি ব্যাক করতে চান, আপনার মোবাইলের ব্যাক বাটন দিয়েও আপনি ক্লিক করতে পারেন, অথবা ডিটেল ইনফো উপরে যে ব্যাক বাটন একটা চিহ্ন দেয়া আছে এটা ক্লিক করেও কিন্তু আপনি ব্যাকে যেতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত ছিলাম আমরা। এখানে কিছু সদস্য বাদও দিয়ে রাখছিলাম। এই অবস্থায় আমরা যদি এখন সাবমিট করতে চাই, এই যে উপরে আছে অফলাইন সাবমিট। আচ্ছা, এই অফলাইন সাবমিটের আগে আপনি এই কলাপসটা ওপেন করে ওই মোট কালেকশনটা এখানে দেখে নিতে পারবেন, যে আজকে রিকভারেবল কত, টোটাল কালেকশন কত হয়েছে, লোন কত, যা যা আছে এটা দেখে নিতে পারবেন। দেখে নিয়ে ঠিকঠাক মিলে গেলে অফলাইন সাবমিটটাতে ক্লিক করবেন, তাহলে অফলাইন সাবমিট আমার হয়ে গেল ওটা। হ্যাঁ, তাহলে এটা বের হই এখান থেকে। এই যে সমিতি ভিত্তিক আদায় দিলাম, এটার কালেকশন শিট ফাইনাল সাবমিট কিন্তু এর নিচে, এই যে কালেকশন শিট ফাইনাল সাবমিট বাটনের মধ্যে লেখাই আছে সাবমিট, ফাইনাল সাবমিট। এটাতে টিক দিলে ওই সদস্যগুলো এখানে সেম ওয়েতে চলে আসছে। কলাপস করি এই একই রকম ফর্ম, হ্যাঁ, মানে কালেকশন শিট যেটা ছিল এখানেও সেম, ওই মেম্বার গুলো সব চলে আসছে। এখন হচ্ছে আপনি এখান থেকে অনলাইন সাবমিটটা দিবেন। আর এখানেও হচ্ছে আরেকটা জিনিস, পুরাতন ভার্সনে ফাইনাল সাবমিটে কিন্তু ওই মেম্বারের যা অন্যান্য যে ইনফরমেশন গুলো ছিল ওটা কিন্তু দেখা যাইতো না, শুধুমাত্র এই কালেকশন পর্যন্তই ছিল। তো এখানে কিন্তু আবার ওই ইনফরমেশন গুলো কিন্তু এই ফাইনাল সাবমিট ফর্মেও রাখা হয়েছে, যে আপনি যদি যারা যারা ফাইনাল সাবমিটে চলে আসছে তাদের সকল তথ্য যদি আবার দেখতে চান, এই ভিতরে কিন্তু এখানে ওই অপশনটাও আছে।
এই জায়গায় আছে। আরেকটা জিনিস এখানে দেখেন, কালেকশন শিট থেকে যেগুলো জমা হয়েছে সবগুলোর পে টাইপ ক্যাশ, অর্থাৎ ক্যাশে কালেকশন হচ্ছে। এখন এই পে টাইপ যদি আপনি চেঞ্জ করতে চান, মানে অ্যাকচুয়ালি তার ক্যাশে কালেকশন হয় নাই, ধরেন তার বিকাশে কালেকশন হয়েছে অথবা ব্যাংকের মাধ্যমে কালেকশন হয়েছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রয়োজনে চেঞ্জ করতে পারবেন। যে মেম্বারের যেভাবে কালেকশন হয়েছে সেটা আপনি এখান থেকে আবার এই পে টাইপ চেঞ্জ করতে পারবেন। যেমন একটা মেম্বার আমরা নেই, যেমন এই যে 200 টাকা, একটা ধরেন ক্যাশে কালেকশন হয় নাই, ধরে নিলাম এটা বিকাশে কালেকশন হয়েছে, তাহলে আপনি এখানে পে টাইপের উপরে ওই ক্যাশের উপর টাচ করলেই কালেকশন টাইপ এটা চলে আসবে। এই ড্রপ ডাউন থেকে আপনি ক্যাশ ব্যাংক, মোবাইল ব্যাংক সিলেক্ট করতে পারবেন। ধরেন মোবাইল ব্যাংক সিলেক্ট করে ওই মোবাইল ব্যাংকের নাম এখানে বানানো নাই, লেজার বানানো থাকলে চলে আসবে, এভাবে সিলেক্ট করবেন, ওই মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে আপডেট দিলে কিন্তু এটা মোবাইল ওই এটা যে এম ব্যাংক থেকে কালেকশন হয়েছে ক্যাশ বুকে কিন্তু ওইভাবেই দেখাবে, যেটা আসলে বিকাশ থেকে কালেকশন হয়েছে, ক্যাশ থেকে হয় নাই। এবং ওই কালেকশনটা কিন্তু আপনার ক্যাশ ইন হ্যান্ডে ইফেক্ট করবে না, ওটা ওই লেজারে হিট করবে। সো এই জিনিসটা ছিল অ্যাডিশনাল। অ্যাপস থেকে আপনারা শুধু ক্যাশ না, ক্যাশের বাইরেও যদি অন্যরকম ট্রানজেকশন হয় সেটা আপনারা নিতে পারবেন এখানে। এটা আমি অফলাইন সাবমিট এবার দিয়ে দিই, ডু ইউ ওয়ান্ট টু অনলাইন সাবমিট। সাবমিট হয়েছে, দেখেন ওই যে একই রকম ভাবে আসলে হলুদ হয়ে গেছে, কারণ আমি এই সমিতিতেই আসলে ওয়েব থেকে দেখাইছি। ওয়েব থেকে যেহেতু এই সমিতির অলরেডি কালেকশন হয়েছে, ফলে যেগুলো ডুপ্লিকেট কালেকশন পাইছে এগুলো কিন্তু হলুদ করে দিছে। এই যে সবগুলোই কিন্তু আমি আসলে ওয়েব থেকে দিচ্ছি, আমার আসলে খেয়াল ছিল না, তাহলে আমি অন্য একটা সমিতি নিতাম। বাট এটাও দেখানো হয়ে গেল যে ডুপ্লিকেট পেলে হলুদ হয়ে যাবে, আর যেগুলো একবার কালেকশন হয়নি ওয়েব থেকে, অ্যাপস থেকেই হয়েছে, সেগুলো কিন্তু আবার সবুজ হয়েছে। তো দুইটাই কিন্তু এখানে দেখানো হয়ে গেল। এটা ছিল আমার ফাইনাল সাবমিট এখানে অপশন। অ্যাপস এর ক্ষেত্রে আরেকটা পার্থক্য আছে এখানে পুরাতন ভার্সনের সাথে এখানে, সেটা হচ্ছে সদস্য ভর্তি কিন্তু এখানে অফলাইন দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি সদস্য ভর্তি প্রথমে অফলাইনে এন্ট্রি দিয়ে রাখতে পারবেন, এরপরে যখন ইন্টারনেট কানেকশন পাবেন তখন আপনি কালেকশন শিটের মতো অনলাইন সাবমিট একসাথে করবেন। তো আমার কালেকশন শিট দেখানো শেষ, এবার আমি সদস্যটা দেখাই, সদস্য ভর্তি দেখাই। সদস্যভর্তি, এই যে আমাদের সদস্যভর্তি আইকনও দেখা যাচ্ছে, দেখেন একটা সদস্যের ছবির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সদস্যভর্তি। আর সদস্যভর্তি ওই যে ওয়েবে যেভাবে দেখাইছি অনেকগুলো ট্যাব ছিল ওখানে, এখানেও তাই ট্যাব, যেহেতু সদস্যভর্তির এখানে অনেক ধরনের তথ্য থাকে, আর যারা সকল ধরনের তথ্য আসলে ভর্তির সময় সেট করে রাখে তাদের জন্য দেখা যাবে যে বেশি রকমের তথ্য আর কি এখানে দেখাবে। তো ওই একই রকম ভাবে এখানে আমার সমিতি দিতে হবে, সমিতি দিলাম, ক্যাটাগরি দিলাম, প্রথমে ক্যাটাগরিটা দিয়ে নিলাম, তারপরে যেখানে পার্সোনাল ইনফরমেশন, এগুলো সব বাংলা হয়ে যাবে। হ্যাঁ, আমি বাংলা ভার্সনেই দেখাচ্ছি, কিন্তু কিছু কিছু ফর্ম আমাদের বাংলা করা এখনো অ্যাপসে বাকি আছে, এগুলো বাংলা পেয়ে যাবেন আপনারা। বেসিক ইনফরমেশন, এই যে এটার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, সদস্য ভর্তির ক্ষেত্রে এখানে দেখেন এন্ট্রি ফিল্ড গুলো কিন্তু এখানে ভিজিবল নাই। কেন নাই? অ্যাডমিশন ফর্মে এখানে আসলে অনেক তথ্য, প্রায় 100টার মতো এন্ট্রি ফিল্ড আছে, তাহলে এতগুলো যদি আমি মোবাইলের মধ্যে দেখাতে চাই তখন মানে আপনার দেখা যাবে স্ক্রল করতেই হবে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই প্যাটার্নটা আনা হয়েছে। তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে দেখবেন আবার 3টা অপশন আসছে, যে বেসিক ইনফরমেশন, আদার ইনফরমেশন, অ্যাটাচমেন্ট। এটাতে আপনি সরাসরি প্লাস চিহ্নতেও টিক দিতে পারেন, অথবা বেসিক ইনফরমেশনের উপর টাচ করলেও কিন্তু জিনিসটা ওপেন হবে। আচ্ছা, প্রথমে দেখেন কি বলতেছে, প্রোভাইড মেম্বার ওল্ড আইডি। ওই যে এই প্রতিষ্ঠানে সেট করা আছে ওল্ড আইডি তারা ব্যবহার করবে, এই জন্য এটা এখানে চাইছে আর কি, মানে আগে ম্যান্ডেটরি ফিল্ড গুলো উপরে এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এইবার দেখেন আমার ভিতরে আসছে বেসিক ইনফরমেশন। প্রথমে কি আছে? সদস্যের নাম। অ্যাপস থেকেও কিন্তু আপনি ওই যে বাংলা ইংলিশ ভাবে করে নিতে পারবেন। সদস্যের নাম দেখেন পাশে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে টাচ করলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। সিলেক্টে ক্লিক করবেন, এখানে ইংলিশ, আর প্রথমটা হচ্ছে বাংলা নাম, হচ্ছে এখানে আমি ইংলিশ দিলাম। তারপরে হচ্ছে জেন্ডার দিলাম মহিলা, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ,
ডেট অফ বার্থ এইখানটাতে এই ক্যালেন্ডার যে ছবিটা, এই ছবির উপর টাচ করবেন। হ্যাঁ, এখানে আসার পরে এই যে উপরে দেখেন সাল দেখা যাচ্ছে, আপনার এই একটা একটা করে যাওয়ার দরকার নাই। আপনি যেটা করবেন, উপরে যে সাল দেখা যাচ্ছে, প্রথমে সালের উপর টাচ করবেন। সালের উপর টাচ করে আগে সালটা নিয়ে আসবেন সবার আগে। সালটা নিয়ে আসার পর তারপরে মাসের উপর টাচ করবেন, বা মাস এদিক ওদিক করেও নিতে পারবেন এখানে অবশ্য। এভাবে নিয়ে তারিখ দিয়ে ওকে দিবেন, তাহলে তারিখটা বসে গেল। এবার হচ্ছে পিতার নাম। পিতার নাম মানে যা যা ফিল্ড আছে এগুলো আমি পূরণ করে যাই। এগুলো ধরেন আমি এবিসিডি দিয়ে যাচ্ছি। বৈবাহিক অবস্থা আমি শুধু ম্যান্ডেটরি গুলো পূরণ করতেছি। হ্যাঁ, তো তাহলে স্বামী স্ত্রীর নাম দিব। আচ্ছা, দেখেন এখানে দেখেন এই অ্যাডমিশন ফর্মের ক্ষেত্রে শুধু আসলে এই প্যাটার্ন, অন্যগুলোর অন্য কোনো ফর্মে এই প্যাটার্ন নাই, কারণ এখানে আসলে অনেক ইনফরমেশন। এখানে দেখেন মেম্বার অ্যাডমিশনের বেসিক ইনফরমেশনে আমরা আছি। এখানে যদি স্ক্রল করে নিচে যাই, প্রথমে আছে নেক্সট বাটন। নেক্সট বাটনে ক্লিক করে যদি আপনি সামনে যান, তাহলে যেগুলো পূরণ করছেন সেগুলো সেভ হয়ে থাকবে। আবার যদি আপনি মনে করেন যে আমি নেক্সট বাটনে যাওয়ার আগে এটা সেভ করে রাখি, সেভেও আপনি বাটন ক্লিক করতে পারেন। তাহলে সেভ বাটনে ক্লিক করলেও আপনাকে তাহলে কিন্তু বাইরে নিয়ে আসবে। যদি আপনি সেভে ক্লিক করেন, তাহলে দেখেন বেসিক ইনফরমেশন টিক চিহ্ন হয়ে আছে এবং আপনাকে বাহিরে নিয়ে আসছে। আর যদি আপনি নেক্সট দিয়ে যাইতেন, তাহলে বেসিক ইনফরমেশনের পরে কি আছে, আদার ইনফরমেশন, তখন কিন্তু আপনাকে আদার ইনফরমেশনের ভিতরে সরাসরি নিত। আবার এখান থেকেও যাওয়া যাবে। যদি বেরো হয়ে আসেন, আপনি কিন্তু এখানে টাচ করেও আবার আসতে পারবেন। তো আদার ইনফরমেশনের মধ্যে আপনার এই যে আবার যেগুলো আছে তথ্য, এগুলো দিব, এগুলো দিলাম, দিলাম। এখানে হচ্ছে কোন তথ্যটা দিয়ে তাকে ভর্তি করবেন, এনআইডি নাকি স্মার্ট আইডি, ওটাতে টিক দিবেন। ধরেন এনআইডি দিলাম, তাহলে এনআইডি নাম্বারটা দিব। এখানে কয় ডিজিট দিতে হবে এগুলো কিন্তু লেখার সাথে সাথে বলতেছে। যতক্ষণ না পর্যন্ত ডিজিট মিলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইরর দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ওই যে যাচাইয়ের তথ্য, যাচাইকৃত। এবার আমি দেখেন সেভ দিব না, এবার আমি নেক্সট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট দিলাম। দেখেন আমাকে কিন্তু পরবর্তী পার্টে নিয়ে আসছে, অ্যাটাচমেন্টে নিয়ে আসছে। এবং অ্যাটাচমেন্টের মধ্যে দুইটা অপশন দেখেন কি কি আছে, আপলোড প্রোফাইল ফটো মানে মেম্বারের ফটো, আপলোড সিগনেচার, আপলোড এনআইডি বা স্মার্টের ফ্রন্ট, আপলোড এনআইডি বা স্মার্টের ব্যাক, আপলোড বার্থ আইডি, আপলোড পাসপোর্টের ছবি যদি থাকে, আপলোড ড্রাইভিং লাইসেন্স। এগুলো ফিল্ড আবার আপনি চাইলে হাইডও করে রাখতে পারবেন, এর আগে আমি বলে রাখছি। আর দুটা অপশন পাশাপাশি, একটা হচ্ছে ক্যামেরা, যদি আপনি সরাসরি ছবি তোলেন, ধরেন আপনাকে হার্ড কপি দিছে তার ছবি, আপনি ছবিটা টেবিলে রেখে সরাসরি ক্যামেরা দিয়ে এটাতে টাচ করে যদি করেন, তাহলে ক্যামেরা ওপেন হবে। এই যে ক্যামেরা দিয়ে ওপেন করবেন। আর যদি আপলোড এটা দিয়ে দেন, আচ্ছা আমি একটু ভুল বলছি, সরি, এই একই বাটন থেকে আপনাকে দুইটা নিতে হবে, যে আপনি এই একই বাটন থেকে আপনি নেবেন, গ্যালারি দিয়ে করবেন নাকি ক্যামেরা দিয়ে নেবেন। হ্যাঁ, ক্যামেরা দিয়ে নিন। আচ্ছা, সাইজ কিন্তু এখানে দেখেন সাইজের অপশন আছে, যে সাইজটা লাগবে সেটা দিয়ে নিতে পারবেন। এটাই থাক, এটাই ম্যাক্সিমাম ইউজ হয়। এরকম আপনার যা যা ছবি লাগবে সবগুলো আপলোড করবেন। দেখেন এখানে টিক চিহ্ন আসছে, তার মানে এটা ঠিকঠাক মতো আপলোড হয়েছে। এরপর আমরা নেক্সটে চলে যাই। অ্যাটাচমেন্টের পরের অপশন হচ্ছে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস দিবে, বিভাগ ঢাকা দিয়ে দিই, সরি এটা দিলাম জেলা ঢাকা, ধরেন এটা দিলাম সাভার পৌরসভা, বা এটা দিলাম সাভার পৌরসভা ওয়ার্ড দিলাম। আর এখানে হচ্ছে আমার গ্রামটা লিখলাম। এটা লেখার পরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিলে আমার এখানে আবার চলে আসবে। এটা দিয়ে আমরা এবার নেক্সট দিব। তারপরে যে ইন্ট্রোডিউসার ইনফরমেশন, কোন সদস্য এই সদস্যকে ভর্তি করার জন্য নিয়ে আসছে, তার আইডিটা। আচ্ছা, এখানে কিন্তু আইডি লিখে সার্চ করা যাবে। হ্যাঁ, আপনার স্ক্রল করতে হবে এরকম না। এই যে একটা ম্যাগনিফাইং গ্লাস দেখা যাচ্ছে, এখানে আপনি লিখতে পারবেন, নাম দিয়েও সার্চ করতে পারবেন। ধরেন হচ্ছে
এইচ লিখলাম, এইচ দিয়ে যত সদস্য আছে সব কিন্তু চলে আসছে, দেখেন খেয়াল করে। হাকিম বলা এই সদস্য আছে। এরপরে হচ্ছে আবার নেক্সটে যাব। এরপরে হচ্ছে নমিনি ইনফরমেশন। নমিনি ইনফরমেশনে দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করবেন, তাহলে ওই যে অপশনগুলো আসবে, নমিনি নাম, তারপর রিলেশন উইথ মেম্বার, মোবাইল নাম্বার লিখলাম, বেনিফিট রেশিও 100, এগুলো আর কিছু দিলাম না আমি। আচ্ছা, এনআইডিটা এখানে ম্যান্ডাটরি করা আছে, এই জন্য চাচ্ছে। নেক্সট, যে ভর্তি ফিটি দেখাইছে, পাস বই ফি, ভর্তি ফি। নেক্সট, কেউ কি কথা বলছেন? আমি মেসেজটা আসলে দেখি নাই, কেউ কি কথা বলছেন আসলে? আচ্ছা, এখানে সেম ভাবে ওই যে সেভিংস অ্যাকাউন্ট ওপেন ওখানে যেরকম ছিল, এখানেও সেভিংস অ্যাকাউন্ট ওপেনটা এখানে ক্লিক করে নিতে হবে। সঞ্চয় প্রোডাক্ট, সাধারণ সঞ্চয়, তারপরে হচ্ছে আপনার এই যে ন্যূনতম জমার পরিমাণ, সপ্তাহে বা মাসে বা প্রতিদিন সে কত টাকা করে সঞ্চয় জমা করবে, সাধারণ সঞ্চয়, সেটা লিখে দিবেন। এখান থেকে কালেকশন শিটে দেখাবে। ডিপোজিট শিডিউল, এটা দৈনিক হবে নাকি সাপ্তাহিক হবে এটা বলে দিবেন, ওয়েবের মতোই। এই যে সবকিছু পূরণ করলাম, দেখেন আমার কিন্তু সেভ দেওয়ার পরে যতগুলো অপশন ছিল সবগুলোতে টিক চিহ্ন দেখাইছে, অর্থাৎ সদস্য ভর্তির জন্য যতগুলো অপশন পূরণ করার দরকার সবগুলোতে টিক দেখানো হয়েছে, মানে আপনার পূরণটা ঠিকঠাক মতো হয়েছে। এখন আপনি এটাকে এই যে সদস্যটাকে ভর্তি করতেছি, এটা আপনি সাবমিট যে হচ্ছে, এটা অফলাইন সাবমিট হচ্ছে কালেকশন শিটের মতো, এটা সাথে সাথে কিন্তু সদস্য ভর্তি হচ্ছে না। তাহলে এই যে ভর্তি করলাম, ভর্তি করার পরে এই ফর্ম থেকে যদি আমরা বের হই, এই যে নিচে দেখেন সদস্য ভর্তি ফাইনাল সাবমিট। আপনি ধরেন 5টা সদস্য ভর্তি করলেন অফলাইনে, আপনার ইন্টারনেট কানেকশন নাই, সমিতিতে বসে আপনি এরকম সদস্য ভর্তি ফর্ম থেকে সমিতিতে বসেই ফিল্ড অফিসাররা সদস্যের সকল তথ্য পূরণ করে অফলাইন সাবমিট দিয়ে রাখবেন। তারপরে যখন ইন্টারনেট কানেকশন যখন পাবেন, তখন সদস্য ভর্তি ফাইনাল সাবমিট অপশনে আসবেন। এখানে আপনার যতগুলো সদস্য আপনি ভর্তি করে রাখবেন যে সমিতিতে, সবগুলো এখানে এরকম সিরিয়াল অনুযায়ী আসবে। আমি একটা করছি দেখে 1 নম্বর সিরিয়ালে একটাই আসছে, আমি যদি 10টা করি তাহলে 1 2 3 করে যতগুলো সদস্য ভর্তি করব সবগুলো কিন্তু এখানে দেখাবে। এবং নিচে 10টা সমিতি 10টা সদস্য মিলে আমার মোট অ্যাডমিশন ফি কত টাকা কালেকশন হচ্ছে, মোট পাস বই ফি কত টাকা কালেকশন হচ্ছে, এটা কিন্তু এখানে সামারিটাও দেখতে পাবেন। আবার সদস্য ভর্তির পরে কোন সদস্যের তথ্য যদি আপনার এডিট করতে হয়, কারণ এখানে তো সামারিটা দেখাচ্ছে, কিন্তু আসমান নামে যে আমি ভর্তিটা করছি দেখেন এখানে কিন্তু সকল ফিল্ড নাই, সদস্যের নাম, আইডি, তার হচ্ছে জেন্ডার, ফাদার নেম, স্পাউস নেম, ডেট অফ বার্থ, আর হচ্ছে মোবাইল নাম্বার আর এনআইডিটা দেখাইছে। কিন্তু এছাড়াও তো আরো অনেক ফিল্ড ছিল ভর্তির সময়, সেগুলো যদি আপনার আবার যদি দেখতে হয়, আপনি এখানে এডিটে ক্লিক করে ওই ফর্মটা ওপেন করে আবার দেখতে পাবেন। এই যে ডু ইউ ওয়ান্ট টু এডিট দিস মেম্বার ডাটা, ওকে, তাহলে কিন্তু আপনাকে ওই ফর্মটাতে আবার নিয়ে যাবে এবং এখানে আপনার যা যা তথ্য আপডেট করার দরকার আপনি আবার আপডেট করবেন। আপডেট করে এই উপরের এই ব্যাকে ক্লিক করলেই কিন্তু আপনি আবার ওই ফর্মে চলে আসবেন। এরকম ভাবে আপনার আপডেট শেষ হয়ে গেলে, ধরেন আপনি 5টা বা 10টা সদস্য ভর্তি করে রাখছেন ফিল্ড অফিসার, সবকিছু মিলে গেলে আপনি এখানে অনলাইন সাবমিট দিলে একসাথে 10টা সদস্য বা 5টা সদস্য যাই আপনি দিচ্ছেন একসাথে সদস্যটা ভর্তি হবে। এই যে দেখেন আবার এখানে কিন্তু বলতেছে আপলোডিং ইমেজ, আপনার এখানে সাকসেস বলে ফেলছে, সবকিছু সাবমিট হয়ে গেছে, সদস্য ভর্তি হয়ে গেছে, কিন্তু ইমেজ আপলোড হতে অনেক সময় একটু সময় নেয়, যেহেতু এখানে অনেকগুলো ইমেজ নেওয়ার সুযোগ আছে। যখন সাকসেস হবে ইমেজ আপলোডের কথাটাও কিন্তু এখানে সাকসেসফুলি বলে দিছে। সো এটা হচ্ছে আমাদের সদস্য ভর্তির সিস্টেম নতুন ভার্সনে।